আচ্ছা, বিশ্বাস করলাম আপনি সিমির রুমে রাত কাটাননি। তবে একটা কথা বলুন তো, আমি তো সেই রাতে বাইরে থেকে আমার রুমের দরজা বন্ধ করে দিয়েছিলাম। আমার রুমে আপনি শুয়েছিলেন, দরজা বন্ধ করেছিলাম যাতে দরজা খুলে বাইরে না আসতে পারেন এবং আমি সহজেই আত্মহত্যা করতে পারি। কিন্তু আপনি আমার হাতের আঙুল কাটার পর চিৎকার শুনে কেমন করে দরজা ভেদ করে বের হলেন? জবাবে অর্ণব মিষ্টি হেসে বলল, তুমি ভালো করেই জানো সিমিকে বাসায় এনেছিলাম যাতে সে রিমনের বউ হয়ে অভিনয় করে এবং আমার সমস্ত কথা মেনে চলে। ওই রাতে যখন আমার সঙ্গে তুমি রাগ দেখিয়ে রুম থেকে বেরিয়ে গেলে এবং বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিলে, তখনই বুঝেছিলাম অপ্রীতিকর ও অপ্রত্যাশিত কিছু ঘটিয়ে ফেলবে। এটা বুঝতে পেরে সিমিকে ফোন দিয়েছিলাম যাতে সে দরজাটা খুলে দেয়। দরজাটা খুলে দিলে রুম থেকে বের হই এবং তোমাকে ফলো করতে থাকি। তুমি কি করো না করো সেটা চুপিসারে দেখছিলাম। যখন দেখলাম তুমি বিরিয়ানি রান্নার ব্যস্ত হয়ে পড়েছ, তখন সিমির সঙ্গে আড্ডায় মেতে উঠলাম। কিন্তু হঠাৎ করে যখন তোমার চিৎকারের শব্দ শুনতে পেলাম, তখন ছুটে গেলাম তোমার কাছে। অবাক হয়ে অর্ণবকে বললাম, ও তাহলে এই ব্যাপার। অর্ণব মুচকি হাসল, এরপর বলল, প্রথম রাতের ঘটনাটা খুলে বলি, শুনবে? কোনটা? ওই যে ব্রিজের ঘটনা। বলেন। তুমি বাইকে করে ব্রিজে পৌঁছেই যখন বকাটে জানুয়ারির উত্তক্তের শিকার হলে এবং একজন বাইকওয়ালা তোমাকে বকাটের হাত থেকে রক্ষা করলো, সেই রক্ষাকারী বাইকওয়ালা কে ছিল জানো? কপালে কৌতূহলের ছাপ ফেলে বিস্ময়ের কণ্ঠে বললাম, কে ছিল? অর্ণব জবাব দিল, সেটা আমি ছিলাম। তুমি বাসা থেকে বের হওয়ার পরপরই তোমার পিছু নেই। তোমার পিছু পিছু যেতেই দেখি পুলিশ চেকপোস্ট বসিয়েছে এবং সেখান থেকে তুমি একটা বাইকে উঠছ। এরপর ব্রিজে পৌঁছতেই দেখতে পাই সেই বকাটের লোকটা তোমাকে উত্ত্যক্ত করছে। বুঝতে পেরে চিৎকার করে বলছিলাম, কে ওখানে? তারপরে ঘটনা তো মনেই আছে তোমার। বকাটে ছেলে যাওয়ার পর আমিও বাইক চালিয়ে কিছুটা পথ এগিয়ে যাই। এরপর বাইক থামিয়ে পরনের ফুল শার্টটা খুলে বাইকের উপরে রাখি। এরপর একটা মাস্ক মুখে লাগিয়ে ব্রিজের একপাশে দাঁড়াই এবং মিছামিছি ফোনে কথা বলতে থাকি। আমি ভালো করে জানতাম যদি সরাসরি তোমার কাছে গিয়ে বলি বাড়ি চলো, তাহলে কখনোই যেতে না, উল্টো রেগে যেতে। এই জন্য কৌশল অবলম্বন করে তোমার মনটা নরম করি। এরপরে তো তুমি আমার দরদ মাখা ভালোবাসার কথা শুনে বাসায় ফিরে এলে। আমার বুদ্ধির প্রশংসা করতেই হবে তোমাকে, কি বলো? ভেবাচাকে খেয়ে গেলাম। সেদিন রাতে সমস্ত ঘটনার পিছনে অর্ণব ছিল আজ জানতে পারলাম। হতভম্বের ভাব কাটিয়ে উঠে একগাল হেসে অর্ণবকে জবাব দিলাম, আসলে আপনার বুদ্ধির তারিফ না করলে অন্যায় হয়ে যাবে। অর্ণব অন্য মনস্ক হয়ে ফের নিচু স্বরে বলল, নিশি, তোমার সাথে এই বাড়িতে আছি 28 দিন হলো, আর 2 দিন পরেই চলে যেতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি বিদেশ চলে যাব। দেশে মন টিকছে না, দেখি বিদেশে থাকলে কেমন লাগে। অর্ণব বিদেশে চলে যাবে শুনে বুকটা কেমন করে ঝাঁকি মেরে উঠল। মনে হলো আমি যেন মূল্যবান কিছু হারিয়ে ফেলার সংবাদ পেলাম। এই মূল্যবান কিছুটা আসলে আমার ভালো থাকার সম্বল। সে চলে গেলে কিভাবে দিন কাটবে ভাবতে পারছি না। পরক্ষণে মনে হলো, আরে সে তো আমার আপনজন কেউ না, স্বামীর বন্ধু। সে আমার জন্য একটা মাস এখানে ছিল, এটাই তো অনেক কিছু। তারও তো ব্যক্তিগত জীবন আছে। আমার জন্য তো সে তার নিজের জীবনটাকে হেলাই ফেলাই জলে ডুবিয়ে দেবে না। কিন্তু মনটাকে মানাতে পারছি না। মনে হয় অর্ণব আমার খুবই আপন কেউ। তাকে রিমন বলেই মনে হয়, একই রকম দেখতে, তাই এমনটা মনে হওয়া স্বাভাবিক। শুধু চেহারাতে মিল নয়, তার হাসিতেও, অভিমানে, কান্নায়, রাগে, চাল চলনে, হাঁটা চলা, প্রায় সব কিছুতেই মিল। যদি সে সারাটা জীবন আমার পাশে থাকতো তবে কতই না খুশি হতাম। অর্ণবকে কৃত্রিম হাসির সমন্বয়ে জবাব দিলাম, বিদেশে যাবেন? খুব ভালো সিদ্ধান্ত। তো কোন দেশে যাবেন? অর্ণব মৃদুস্বরে বলল, টাকা জোগাড় করতে আরো কয়েক মাস লেগে যাবে।
তাই বিদেশ যেতে সময় লাগবে। মালয়েশিয়াতে যাব। আচ্ছা ঠিক আছে, কিছু মনে করবেন না। আমার আর টিভি দেখতে মন চাচ্ছে না, ঘুমের ভাব হচ্ছে, ঘুমাবো। আচ্ছা, যাচ্ছি আমি। অর্ণব রুম থেকে বের হয়ে গেল। তার চলে যাওয়াতে নিজেরই কষ্ট হলো। তার সঙ্গে একই রুমে বসে থাকা সম্ভব হচ্ছিল না, তাই বাধ্য হয়ে ঘুমের নাটক করলাম। বুকটা ফেটে যাচ্ছিল। সে বিদেশে চলে যাবে কথাটি আমাকে না বললেও পারত। আমাকে একটু আগে সে যেন হাজারো তীরের আঘাত দিয়ে আহত করেছে। আহত মন ও দেহ নিয়ে আর্তনাদ করা ছাড়া কোনো পথ নেই আমার। দিনে দিনে কষ্ট জমিয়ে চলেছি। কষ্ট জমানো ছাড়া আর কোনো কাজ নেই আমার। মনের মানুষ জীবন থেকে হারিয়ে গেলে শুধু সুখ নয়, প্রতিটা মুহূর্তেই দুঃখ আর কষ্ট দেখার সাক্ষাৎ দিয়ে যায়। দুঃখবিলাসী নারীর কষ্ট তো নিত্য সঙ্গী। মধ্যরাতে আচমকা ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগতেই দেখি পুরো ঘর অন্ধকার। নিজের শরীরই দেখতে পারছি না। ঘুমানোর সময় আলো নিভিয়ে ঘুমাই না আমি। আজও তার ব্যতিক্রম কিছু করিনি। তবে ঘর কেন অন্ধকার? আলো চলে থাকার কথা, তাহলে আলো নিভালো কে? রুমে কি অর্ণব এসেছিল? সে কেমনে আসবে? রুমের দরজা তো বন্ধ। বিছানা থেকে নেমে সুইচ বোর্ডের নিকট গেলাম। সুইচে চাপ দিলাম, কিন্তু বৈদ্যুতিক বাতি জ্বলে উঠল না। নিশ্চয়ই কারেন্ট চলে গেছে। জানলাটা বন্ধ ছিল। জানলার কাছে কি কান পেতে সাঁই সাঁই শব্দ শুনতে পেলাম। খুব জোরে বৃষ্টি হচ্ছে, একসাথে প্রচন্ড ঝড়। ধাই করে মনে পড়ল বজ্রপাতের বিকট শব্দে আমার গাঢ় ও গভীর ঘুমটা ভেঙে গেছে। ভাবতে না ভাবতে বিকট শব্দে আবারও বজ্রপাত হলো। পুরো শরীর কেঁপে উঠল। যদিও বজ্রপাতকে সেই রকম ভয় করি না, তবে আজকে ভয়ের সৃষ্টি হচ্ছে। ভয়টা এমন যেন ভুতুড়ে কোনো বাড়িতে অবস্থান করছি। যখন তখন ভূত এসে ঘাড় মুটকি দেবে। ভয়ের কারণে খাটের উপরে জড়সড় হয়ে বসে রইলাম। বিদ্যুৎ না আসা পর্যন্ত ভয় দূর হবে না। ঘর আলোকিত থাকলে বজ্রপাতকে অতটা ভয় পেতাম না। আসলে অন্ধকার আমার ভয়ের মূল কারণ। খুব শীত শীত লাগছে। গায়ে চাদর জড়িয়ে নিব, কিন্তু ইচ্ছা করছে না। গায়ে কাটা জেগে উঠছে শীতের প্রকোটে। আকস্মিক দরজার খটখটের আওয়াজ পেলাম। নিশ্চয় অর্ণব নক করছে। দরজাটা খুলে দিতেই ভয়ে উত্তেজনা নিয়ে অর্ণব রুমের ভিতরে প্রবেশ করলো। তার হাতে মোবাইলের টর্চ লাইট চালানো ছিল। সে আমার খাটের উপর জুবুতুবু হয়ে বসে রইল। উসখুস করছে সে। তাকে এমন ভয়াক্রান্ত লাগছে কেন বুঝে উঠতে পারছি না। বিদ্যুৎ চমকানো দেখে সে কি এরকম ভয়ার্ত পাখি হয়ে গেছে? রিমন ঝড় ও বজ্রপাতকে খুব ভয় পেত। আমাদের বিয়ের রাতিতে প্রচন্ড ঝড় হয়েছিল। ওই রাতে রিমনকে সামলানো কঠিন হয়ে গিয়েছিল। রিমনের বন্ধুটাও দেখি ঠিক তারই বৈশিষ্ট্য পেয়েছে। অর্ণবকে মৃদুস্বরে বললাম, কি ব্যাপার, এভাবে কাঁপছেন কেন? কি হয়েছে? অর্ণব কাঁপা কাঁপা গলায় বলল, ঝড় বৃষ্টির রাত আমি সহ্য করতে পারি না, খুব ভয় লাগে। একাকী থাকতে ভয়টা আরো বেড়ে যায়। বাধ্য হয়ে তোমার রুমে এসেছি। অবাক হয়ে বললাম, আপনি তো দেখছি রিমনের অভ্যাস পেয়েছেন। সেও ঝড় ও বজ্রপাতকে খুব ভয় করত। যতক্ষণ ঝড় চলতো ততক্ষণ কানের ভিতরে আঙুল ঢুকিয়ে চোখ দুটো বন্ধ করে থাকতো এবং আল্লাহর নাম জপত। তোমার তো ভয়ে মুখ দিয়ে কথাই বের হয় না। তুমি সামনে আছো বলেই কথা বের হচ্ছে। তো তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার পাশে বসলেও তো পারো। না থাক, আমি এখানেই ভালো আছি। আজকে আমারও ভয় লাগছিল। আপনি আসতে ভয়টা বিলীন হয়ে গেছে। এর জন্য তো ধন্যবাদ প্রাপ্য আমি, কিন্তু আমি ধন্যবাদ চাই না। তুমি আমার পাশে বসলেই খুশি হই। বসো না প্লিজ। মুহূর্তে আমার শরীরে কেমন এক ধরনের শিহরণ জাগ্রত হলো। অদ্ভুত শিহরণ, বৈচিত্র্যময় অনুভূতি। লাজুকতা ভর করলো। রহস্যময় ভালো লাগার আবেশে বুকে কম্পন ধরল। ইতোপূর্বে এমন অনুভূতি কখনোই অনুভব করিনি। প্রথমবার নেশা করলে যেমন লাগে তেমন লাগছে। অনিচ্ছা সত্ত্বে অর্ণবের পাশে বসলাম। দুজনেই চুপচাপ, শ্বাসও ফেলছি না সেইভাবে। ওদিকে বজ্রপাত থামছেই না। বজ্রপাতের বিকট শব্দে দুজনকেই কাঁপে তুলছিল। অর্ণব ক্রমেই আমার দিকে এগিয়ে আসছিল। আমার ইতস্তত বোধ হচ্ছিল। এক পর্যায়ে সে গা ঘেঁষে বসল। তার দেহের পরশে আমার দেহ যেন বিদ্যুৎ খেলে গেল। বুকটা ঝলসে গেল বোধ হয়।
তার থেকে সরে বসার শক্তিটাও হারিয়ে ফেললাম। সম্মোহিত হয়ে গেছি এমন অবস্থা। মুখ ফুটে তাকে যে বলবো সরে বসেন, এটাও মুখ দিয়ে বের হচ্ছে না। যেন আমি বোবা কিংবা সদ্য ভূমিষ্ঠ শিশু। শুধু কান্না করতে পারবো, ভাষায় প্রকাশ করতে পারবো না। কান্না যে করবো সেটারও উপায় নেই, কান্না আসছে না। অস্বাভাবিকভাবে কাঁপা শুরু করলো আমার নিথর দেহটা। মনে হচ্ছে অর্ণবের নিকট নিজেকে সঁপে দিতে যাচ্ছি। মানুষটা আমার ডান হাতটা ধরে ফেললো, হাতটা তার গালে নিয়ে পরশ বুলাতে লাগলো। অতঃপর আমার আঙুলগুলো অগ্রভাগ তার ঠোঁটের মাঝে প্রবেশ করিয়ে নিল, আলতোভাবে চুষতে লাগলো। ভয়ানক অবস্থার মাঝে আমি পুরো দেহ অবশ হয়ে গেল আমার। অর্ণব ফিসফিসিয়ে আদুরে গলায় আমাকে বলল, এই হাতের পরশের কথা কি মনে পড়ে? অর্ণবের কথায় পুরো শরীর ঝাঁকি মেরে উঠল। স্তম্ভিত হয়ে গেলাম। কি বলল সে এটা? তার কথার কোনো অর্থ খুঁজে পেলাম না। তাকে প্রশ্ন করতে যাব, অমনি সে আমাকে তার বাহুতে আবদ্ধ করে নিল। ক্ষণিককাল তার বুকের জমিনে আমাকে জড়িয়ে রেখে ছেড়ে দিল। আমার অবস্থা এমন যে আমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে ডুবন্ত অবস্থায়। নিজের দেহকে টিকিয়ে রাখতে পারছি না। সেখানে কথা বলার শক্তি কই পাবো? কথা বলার সুযোগও যেন পাচ্ছি না অর্ণবের মৃদু অত্যাচারে। অর্ণব আমাকে আবারও অবাক করে দিয়ে তার অষ্টদয় আমার ঠোঁটে দাবিয়ে দিয়ে লম্বাভাবে চুম্বন রেখা অঙ্কন করে দিল। সে আমাকে ছেড়ে দিল ঠিকই, আমার পুরো দেহকে আগুন জ্বালিয়ে দিল যেন। আঙ্গার হয়ে গেলাম, হতভম্ব আমি। এবার নিস্তব্ধ, তাকে কিছু বলতে পারছি না, বলার সামান্যতম ইচ্ছাটুকু নেই। অর্ণব ফিক করে হেসে বলল, এই চুম্বন কতদিন পর পেলে জানো? 1 বছর 11 মাস পর। কি মনে পড়ে? এই কথা শুনে কেন জানি চোখের দুধারে পানি জমে গেল। দুঃখের না, সুখের পানি বলা মুশকিল। ক্ষণিক পরে দু চোখ কোণ ঘেঁষে শীতল এই পানির স্রোতধারা বিন্দু বিন্দু ফোঁটা হয়ে গড়িয়ে গাল ভিজিয়ে দিল। অর্ণব তার আঙুলের অগ্রভাগ দিয়ে অশ্রুজলের বিন্দুকণা গাল থেকে মুছে ফের তীক্ষ্ণ কণ্ঠে বলল, এত ঘাবড়িও না, যা বলেছি সত্যি বলেছি এবং ঠিকই শুনছ। কথাটা বলে সে আমাকে বিছানায় শুয়ে দিল। তার মনোবাসনা কি এটা এখন ভালো করেই বুঝতে পারছি। নিথর দেহটার মুহূর্তের মধ্যে তেজস্বদীপ্ত হয়ে উঠল। জগতের যাবতীয় রাগ যেন আমার দেহের প্রতিটা কোষে ও মস্তিষ্কে এসে জড়ো হলো। অগ্নিমূর্তি হয়ে উঠলাম আমি। রাগে অগ্নিশর্মা হয়ে অর্ণবের গালে সজোরে থাপ্পড় লাগিয়ে দিলাম। অর্ণবের গালে হাত। সে গোল গোল চোখ করে আমার দিকে তাকিয়ে রইল। আমি দাঁতে দাঁত চেপে কটমট করে ক্ষিপ্ত স্বরে বললাম, লম্পট, এই ছিল আপনার মনে? এতদিন এইসবের জন্যই কি এই বাসাতে থাকতে বলেছিলাম? ছি, এমন একজন মানুষের জন্য সেদিন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর নিকট প্রার্থনা করে বলেছিলাম, অর্ণবের প্রতি আমার মনে যেন প্রকৃত ভালোবাসা জাগে। রিমনকে যেরকম ভাবে ভালোবেসেছিলাম তাকেও যেন সেরকম ভাবে ভালোবাসতে পারি। একাকিত্বের জীবনকে আমি আর নিতে পারছি না। সারা জীবন একা কাটিয়ে দিতে পারতাম, কিন্তু অর্ণবের মুখের দিকে তাকালে মনে হয় রিমন মরেনি, অর্ণব হয়ে বেঁচে আছে। অর্ণবের অস্তিত্বের কারণেই আমি একাকী থাকতে পারছি না। তাকে ছাড়া মনে হয় আমি নিজেই অস্তিত্বহীন। আমার অবুঝ মনটা বলে ওঠে, অর্ণবকে রিমন মনে করে যেন ভালোবাসতে শুরু করি। হে প্রভু, তুমি অর্ণবের প্রতি আমার মনে ভালোবাসা তৈরি করে দাও, তার মনেও যেন আমার প্রতি ভালোবাসা জন্মে। আসলে এমন প্রার্থনা করা ছিল আমার বড়সড় বোকামির কাজ। যারটার জন্য প্রার্থনা করা ঠিক না। আপনি হচ্ছেন নিকৃষ্ট প্রাণী, নারীদের সম্মান দিতে জানেন না। ভেবেছিলাম আপনার ছায়া থেকে রিমনকে হারানোর কষ্ট ভুলে যাব, কিন্তু আপনি যে এতটা নীচ জানা ছিল না। আমার এত সব কথা শুনে অর্ণব যেন রাগে ফোঁসফোঁস করতে লাগলো। আমাকে আবারও খাটের সাথে জাপটে ধরে রাখলো। অতঃপর আমার শরীরের উপর তার দেহ স্থাপন করলো। ওই অবস্থাতে অস্পষ্ট সুরে বলতে লাগলো, আমি তোমার প্রথম স্বামী, সো আমি যা চাইবো তাই করব। তুই বাধা দিতে পারবি না। আমি যদি তোকে সারা জীবন আমার বুকের মাঝে জড়িয়ে রাখি, তবুও তুই কিচ্ছু বলতে পারবি না। তোকে নিয়ে যদি পুতুল খেলা খেলিও, তবুও না, অন্তত আমার ক্ষেত্রে না।
দুনিয়ার বাকি স্বামীরা কি করে সেটা তাদের ব্যাপার। আমার রাজ্যতে যা হবে সব নিজের ইচ্ছায়, আমার নিজস্ব নিয়ম অনুযায়ী তোকে নিয়ে সিংহাসন পরিচালনা করব। এটা সম্পূর্ণ নতুন ধারায়। কথাটা শোনা মাত্রই মাথা ঘুরে উঠল। হিমশদর রক্তকণাগুলো যেন উত্তপ্ত হয়ে গেল। মাথা ঘোরার পাশাপাশি মনে হচ্ছিল মগজ টকবক করছে। অর্ণবের কথা শুনে অদ্ভুত রকমের অভিব্যক্তি নিয়ে তার চোখ বরাবর দৃষ্টি নিক্ষেপ করলাম। সে আমার স্বামী, কথাটি শুনে একবার রাগের সৃষ্টি হলো, আর একবার হাসির। মিশ্র প্রতিজ্ঞা নিয়ে তার মৃদু অত্যাচার সয়ে যাচ্ছিলাম। অর্ণব আমার মধ্যমা আঙুল তার জিহ্বাতে নিয়ে আঁচড় কাটছে। এবার এমনটা করা বন্ধ দিল যখন সে আমার চেহারাতে পুনরায় দৃষ্টি স্থাপন করলো। আমাকে সে অবাক হতে দেখে কপট রাগ স্বরে বলল, কি বিশ্বাস হয় না যে তুই আমার স্ত্রী? আমি তোর প্রথম স্বামী হবার কথাও তো না। আজ থেকে 1 বছর 11 মাস পূর্বে তুই আমার স্ত্রী ছিলি, কিন্তু রিমন তোকে আমার থেকে ছিনিয়ে নিয়েছে। ও, ভালোবাসার মানুষকে কারো কাছে ছিনিয়ে নেওয়ার কষ্টটা যে কতটা গভীর যদি রিমন বুঝতো। সে তোকে আমার কাছে থেকে ছিনিয়ে নেওয়ার পূর্বে তোর সঙ্গে অনেক বড় ধরনের অন্যায় করেছিল। সেটা কি জানিস? জানি, সেটা তোর অজানাই থাকবে। তবে তোর ছোট ভাই ঠিকই জানে। বিশ্বাস না হলে জেনে নিস তার থেকে। এর পূর্বে আমার থেকে শোন রিমন কি অন্যায় করেছিল তোর সঙ্গে। তোর মস্তিষ্ক থেকে পুরো 13 মাসের স্মৃতি বিলীন করে দিয়েছে। এটা জানতেন অন্যায় নয়, ক্ষমার অযোগ্য অন্যায়। জীবন থেকে মূল্যবান 13টা মাসের স্মৃতি নষ্ট করে দেওয়া মানে অনেক কিছু হারিয়ে ফেলা, দূরে ঠেলে দেওয়া স্পেশাল মানুষদেরকে। বলেছিলাম না যে নীলিমা নামে আমার স্ত্রী ছিল, যে দেখতে হুবহুব তোমার মতোই, এবং বলেছিলাম আমার সেই নীলিমা 1.5 বছর আগে মারা গেছে। সেই নীলিমার অন্য কেউই নাই, সেটা তুই। সে মৃত, আসলে তো মৃত। যবে থেকে রিমন তোর হয়ে গেল তবে থেকে আমার জীবন থেকে নীলিমা নামের মেয়েটি মৃত্যুবরণ করেছে। এরপরও আমি সেই নীলিমার কাছে ফিরে এসেছি বিশেষ কারণে। ভাবছিস এতদিন কেন তোর নিকট আসলাম না? কারণ রিমন আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল, মাদক ব্যবসায়ী হিসেবে দোষী সাব্যস্ত করে। অথচ আমি এসবের মধ্যে জড়িত ছিলাম না। আমার সাথে তোর প্রেম চলাকালীন রিমনের আগমন ঘটেনি। যখন তোকে বিয়ে করলাম তখনই রিমন আমার জীবনে বন্ধু হয়ে গেল। সে তোকে সামনাসামনি না দেখলেও দূর থেকে ঠিকই দেখতো, এমনকি ফলো করত। আমার জীবন থেকে তোকে কেমন সরানো যায় এটার জন্য রিমন সব রকমের চেষ্টা চালিয়ে যায়। আমার নামে মিথ্যা মামলা করে এবং তার কারণেই পুলিশের হাতে ধরা পড়ে যায়। ফলশ্রুতিতে 1 বছর 10 মাস কারাগারে কাটাতে হয়। যখন আমি কারারুদ্ধ সেই সময় রিমন একজন মেডিসিন চিকিৎসকের সাহায্যে তার মস্তিষ্ক থেকে স্মৃতি বিলীন করে দেয়। ওই দিনের পর রিমনকে দেখতে পেয়ে তুই স্মরণ করতে পারিসনি যে এই লোকটাকে পূর্বে কোথাও দেখিসছি কিনা। সেই সুযোগে রিমন তোকে ইমপ্রেস করার চেষ্টা করে থাকে। এক পর্যায়ে সে তোর মন জয় করতে সক্ষম হয়। চলতে থাকে তোদের প্রেম। দীর্ঘ 1.5 বছর প্রেম চলার পর তোরা বিয়ে করে নিলি, আর আমি কারাগারে কাটিয়েছি কতই না কষ্টে, যন্ত্রণায়। দীর্ঘ শ্বাস ফেলে নিজেকে সান্ত্বনা দিয়ে গেছি প্রতিনিয়ত। বুকে চেপে রাখা সহস্র কষ্ট নিয়ে রাত পার করে দিয়েছি। বুক ফাটা কান্নার আর্তনাদ করতে গিয়েও পারিনি। দীর্ঘ 1.5 বছর কারাভোগ করার পর কারাগার থেকে মুক্তি পেতে চাই, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। তোকে তার আগেই রিমন বিয়ে করে নিয়েছিল। আমি যেদিন কারাগার থেকে মুক্তি পেলাম সেদিন ছিল তোদের বিয়ের 6ষ্ঠ দিন। ওই দিন পরই অর্ণব থেমে গেল। সে এখনো আমার দেহের উপর শায়িত। তার ওষ্ঠদয় আমার গলায় ডুবিয়ে দিতে লাগলো। এতক্ষণ অর্ণবের কথাগুলো বাকরুদ্ধ হয়ে শুনছিলাম। কথাগুলোর আঘাতে বারংবার আহত হচ্ছিলাম। আহত প্রাণীর মতন ভিতরে ভিতরে রুখড়ে কেঁদে মরছিলাম। অর্ণবের কথায় বিশ্বাসযোগ্য না হলেও নিজেকে তার প্রথম স্ত্রী ভাবতে কেন যেন ভয় লাগছিল, আবার অজানা ভালো লাগারও সৃষ্টি হচ্ছিল।
যদি সত্যি সত্যি তার স্ত্রী হয়ে থাকি, তবে কিছুতেই সে আমাকে শান্তিতে বাঁচতে দিবে না। রিমনের প্রতি জমে থাকা সমস্ত রাগ আমার উপরে কাটাবে। অবাক হচ্ছি অর্ণবের এই কথা শুনে যে রিমন আমার মস্তিষ্ক থেকে 13 মাসের স্মৃতি উধাও করে দিয়েছে। এটা কিছুতেই বিশ্বাসযোগ্য নয়। তবে আজ থেকে 1.5 বছর পূর্বের ঘটনা সত্যি আমার মনেতে আসছে না, যেন স্মৃতিশূন্য সময় কেটেছে। অর্ণবের পরশে এখন আর ইতস্তত বোধ লাগছে না। শুধু সেই সময় তার পরশে যে অনুভূতি সৃষ্টি হয়েছিল সেটাও হারিয়ে গেছে। এখন যাবতীয় ভয় এসে জড়ো হয়েছে মস্তিষ্ক ও মনে। সে আমাকে শাস্তি দিবে কি দিবে না, এটা নিয়ে বড়সড় দুশ্চিন্তায় ডুব দিলাম। অর্ণব বলছিল আমার সঙ্গে রিমনের বিয়ের 6তম দিনে সে কারাগার থেকে মুক্তি পায়। এর পরের দিনই সে কি করেছিল সেটা সে বলল না। না বলে থেমে গিয়ে নিজের খাইশ মেটানোর চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে পড়ল। অর্ণব তো আজ রাত্রির শুরুতেই টিভি দেখার সময় বলেছিল আমাদের বিয়ের 7ম দিনেই সে রিমনকে হসপিটালে ভর্তি করেছিল। তারপর কি করেছিল সেটা তো অজানা নয় আমার। সিমিকে রিমনের নকল বউ বানিয়ে এই বাসায় এনেছিল। এগুলো ছাড়া আর কি করেছিল সে? না দ্বিধায় আক্রান্ত হয়ে গেলাম। দ্বিধার কারণে গাঢ় ভয় অবশ করে দিচ্ছিল আমাকে। ভয় ক্রমেই প্রবল হচ্ছিল। ভয়ের অতিশয্যে চোখ ফেটে যেন রক্তরস বের হচ্ছিল। অর্ণবকে জোর করে সরিয়ে দিব দেহ থেকে, সেটার জন্য যথেষ্ট শক্তির দরকার, যা আমার দেহে নেই। নারীদের যেটুকু শক্তি শরীরে বিরাজ করে সেই শক্তি দিয়ে অর্ণবকে দমন করা সম্ভব নয়। আমার দেহে যে পরিমাণ শক্তি ছিল সেই পরিমাণ শক্তি ভয়ে, লজ্জায়, অজানা শিহরণ ও কষ্টে বিলীন হয়ে প্রায় শূন্য কোঠায় অবস্থান করছে। কোনো উপায় অন্তর না দেখে অর্ণবকে আমার বুকের জমিনে জায়গা দিতে বাধ্য হলাম। এইটা ছাড়া আর কি বা করব? কোনো পথ যে আমার জানা নেই। আকস্মিক অর্ণব আমার শরীর থেকে সরে গেল। তোড়জোড় করে দেহ থেকে উঠে তার গায়ের টি শার্টটা খুলে ফেলল। তার ভাবগতি মোটেও সুবিধার লাগছিল না। নিশ্চয় তার সেই কামনা বাসনাকে সার্থক করবে এখন, আমাকে ভোগ করে খাইশ মেটাবে এবার। আমার অস্থির অস্থির লাগছে, ঘামে কপাল ভিজে চপচপ করছে। অর্ণব রুমে আসার পূর্বে গা কাঁপছিল ঠান্ডায়, এখন ভয়ে কাঁপছি, তবে ঘাম ঝরছে ক্রমেই। বৃষ্টি এখনো থামেনি, অবিরাম ধারায় বর্ষণ হচ্ছে। বিদ্যুৎ চমকানো বন্ধ হচ্ছে না। অর্ণব বজ্রপাতকে একটু আগেই ভয় পাচ্ছিল, সেই ভয় এখন আর নেই। অন্তত তার অভিব্যক্তিতে ভয়ের ছাপ বোঝা যাচ্ছে না। সে তো তার কুপ্রবৃত্তিকে খুশি করার চেষ্টায় বিভোর। টি শার্ট খুলে আমার চেহারার দিকে ছুঁড়ে মারল। খাটের দুপাশে হাত রেখে হাতের তালুতে ভর দিয়ে আমার চেহারা বরাবর তার চেহারা স্থাপন করতে এগিয়ে এসেছিল। অবশেষে আমার কানে তার মুখ রেখে ফিসফিসিয়ে বলল, আজ এতটুকুই, আরো 2 দিন বাকি আছে। বাকি 2 দিনে সব খুলে বলবো। এতদিনে জমিয়ে রাখা আদর ভালোবাসাও তোকে উজাড় করে দেব। সব ভালোবাসার আদান প্রদান ও সব না বলা কথা শুনিয়ে তোর জীবন থেকে চিরদিনের জন্য চলে যাব। এখন বিছানা থেকে ওঠ, ছাদে যাব। বহুদিনের দুঃখ বিলাসকে বৃষ্টি বিলাসে বিলীন করে দেব। অর্ণবের কথাগুলো নির্বাক শ্রোতা হয়ে শ্রবণ করলাম। হ্যাঁ না কিছু বললাম না তাকে। মনটা বলে উঠল অর্ণব পাহাড় সমান রাগ জমে রেখেছে মনে। যেই রাগের সবটুকু আমার উপর প্রয়োগ করবে, অর্ণব বৃষ্টিতে ভিজতে যাচ্ছে। এমন সাহস তার হলো কেমনে? বজ্রপাতের ভয় কি সত্যি সত্যি বিলীন হলো তার? আমার এই মুহূর্তে বিছানা ছেড়ে উঠতে মন চাচ্ছে না। বজ্রপাত, অর্ণব ও ঝড় তিনটাই ভয়ে আমাকে জড় পদার্থ বানিয়ে ফেলেছে। অর্ণব দাঁতে দাঁত চেপে থম মেরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কত শত রাগ তার মনে। আমাকে কাঁচা চিবিয়ে খেলে সেই রাগগুলো হয়তো দূর হবে তার। বিছানা থেকে উঠছি না দেখে অর্ণব আমার হাতটা শক্ত করে ধরে টানতে লাগলো। এর ফলে আর সম্ভব হলো না বিছানাতে শুয়ে থাকা। অর্ণবের পিছু পিছু যেতে হলো। সে ছাদে নিয়ে গেল। ঝড় নেই, তবে অজর ধারায় বৃষ্টি বর্ষণ হচ্ছে। বৃষ্টির ফোঁটাগুলো এক একটা বরফের দলার ন্যায়।
গায়ে পড়তে মৃদু আঘাতে পুরো শরীর শিরশির করে উঠেছে। অর্ণব হাত ছাড়েনি এখনো, তার প্রতি আমার ভয়ও কাটেনি। নিরীহ প্রাণীর মতো তার পদতলে উপবিষ্ট আমি, এরকম মনে হচ্ছে নিজেকে, যখন তখন গিলে খেতে পারে আমাকে। এইসব দুশ্চিন্তার অবসান হলেই বাঁচি। তবে ভয়ে যতটা না কাবু, তার চেয়ে বেশি দুশ্চিন্তায়। অর্ণবের খালি গায়ের দিকে তাকানোর সাহস হচ্ছে না, তবুও চোখ পিটপিট করতে করতে 2-3 বার নজর গেল। চোখ তার বুক বরাবর যেতেই আমার বুকের মাঝখানে ভোঁতা কষ্ট এসে হানা দিল। অন্ধকারে তার বুকটাকে বৃষ্টির পানিতে তৈরি ছাদের মতো লাগছে, হুবহু রিমনের মতন তার দেহের গড়ন। হয়তো এই কারণে কষ্টের উদ্ভব হলো। রিমনের সবকিছুর সঙ্গে অর্ণবের হুবহু মিল। আমার গায়ে শাড়িটা নেই, ছাদে আসতেই সে গা থেকে শাড়িটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিল। বৃষ্টিতে কাক ভেজা হয়ে তার দিকে ভুলে লুকিয়ে কয়েকবার দেখে নিয়েছি, আর সে অপলকে আমার পুরো শরীরকে গিলছে। লজ্জায় তার দিক থেকে নজর ফিরিয়ে উল্টো দিক হয়ে দাঁড়িয়েছি। অর্ণব আমাকে ধাই করে আষ্টে পৃষ্ঠে তার বুকে জড়িয়ে নিল। তার দেহের মাঝে পুতুল হয়ে অবস্থান করতে হলো। যতক্ষণ না সে ছেড়ে দেবে ততক্ষণ তার পরশের তিক্ত সুখ লুটিয়ে নিতে হবে। আমার ভেজা চুল তার চেহারার সাথে জড়ানো, পিছন থেকে জড়িয়ে ধরে সে তার ঠোঁট দিয়ে আমার ঘাড় ও বৃষ্টির পানিতে জর্জরিত চুলগুলোর পরশ বুলিয়ে দিচ্ছে। অপ্রত্যাশিতভাবে এত জোরে বজ্রপাত হলো যে মনে হলো ছাদের এক কোণে বুঝে অগ্নিকুণ্ডলে নিক্ষিপ্ত হয়েছে। আতঙ্ক ও ভয়ে আটকে উঠলাম। ও মা রে, বাঁচাও বলে চিৎকার করে উঠলাম। অর্ণব বজ্রপাতের বিকট শব্দে বিদ্যুতের ঝলকানোর আলোয় ফলশ্রুতি আমাকে তার বুকের মাঝে এত শক্তভাবে জড়িয়ে নিল যে মনে হলো দুজনে এক দেহের অংশ হয়ে গেছি। আমার শরীর কাঁপা শুরু করলো ফের, লাঠির মেয়ের মতন ঘুরছি বলে মনে হলো। অর্ণবও কাঁপছে। সে কাঁপা কাঁপা গলাতে আচমকা নরম কণ্ঠে বলল, তোমার এই শরীর এতদিন রিমনের সম্পত্তি ছিল। ভাবতে আমার কষ্টে বুকটা কত বিক্ষত হয়ে যাচ্ছে। চক্ষু দিয়ে কুচি কুচি করে বুকটা কেটে ফেললেও হয়তো এতটা কষ্ট পাবো না যতটা কষ্ট পাই এটা মনে হতে। পুরুষ মানুষ এখানেই পরাজয় বরণ করে যখন তার মনের মানুষকে অন্যজনের সংস্পর্শে দেখে। তারা সব পরাজয় হাসি মুখে মেনে নিতে পারে, কিন্তু এই পরাজয়কে নয়। নীলিমা, তুমি কেন রিমনের হলে? যখন তুমি আমার স্ত্রী ছিলে তখন তোমাকে নিশি বলেই জানতাম না, নীলিমা হিসেবে জানতাম, তাই নীলিমা বলেই ডাকছি। উত্তর দাও নীলিমা, কিসের জন্য রিমনের হলে তুমি? ওহো, আমি তো ভুলেই গিয়েছি যে এতে তোমার দোষ নেই। তুমি তো স্মৃতি হারিয়ে ফেলেছিলে। আসলে এটা আমার ভাগ্যের দোষ। তুমি আমার কপালে ছিলে না, তাই তো আমার স্ত্রী হয়েও অন্যজনের হয়ে গেলে। অর্ণব কথাটি বলেই উচ্চস্বরে কাঁদতে লাগলো। অবুঝ শিশুদের মতো করে কাঁদছে। তার কান্নায় আমার অন্তর আত্মাকে কাঁপিয়ে তুলল। হৃৎপিণ্ড লাফাচ্ছিল। আমার কাঁধে তার মুখটা ঠেসে ধরে আছে এবং ওই অবস্থাতেই কেঁদে যাচ্ছে। পুরুষ মানুষ সহজে কাঁদে না, যখন কাঁদে তখন মনে হয় যাবতীয় কষ্টগুলোকে ভুলে যেতে কাঁদছে। তাকে কি জবাব দিব আমি বুঝে উঠতে পারছি না। আমার দোষের জন্যেই কি সে দুঃখী? আমি কি তার দুঃখের ভাগিদার হব? আমার তো কোনো দোষ নেই, এরপরও তার দুঃখের ভাগিদার হতে রাজি। মানুষটার জন্য এই মুহূর্তে খুব মায়া লাগছে। একসময় এইরকম মায়া জন্ম হয়েছিল রিমনের জন্য। এমন মায়ার মোহের জগতে প্রতিটা নারী জীবনের রঙিন মুহূর্তে জড়িয়ে পড়ার নেশায় সুখ স্বপ্ন বুনতে থাকে হৃদয়ে। আমি হয়তো দ্বিতীয়বারের মতো এমন সুখ স্বপ্নের জালে জড়িয়ে পড়তে যাচ্ছি। যদি ভাগ্যের নির্মমতা আমাকে পুনরায় গ্রাস না করে, তাহলে হয়তো অর্ণবের থেকে পাওয়া ভালোবাসায় সারা জীবন সুখে কাটিয়ে দিতে পারবো। ভাবতে না ভাবতে অর্ণব আমার শরীর থেকে সরে গিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। লুটিয়ে পড়ে রইলাম ছাদের উপরে। ভুরকে গেলাম। থমকে ওঠা চেহারায় অন্ধকারে অর্ণবের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছিলাম। সে ক্রন্দনরত অবস্থায় বলতে লাগলো,
বৃষ্টির মতো করে আমিও বর্ষণ করছি জলধারা। আকাশের কষ্ট যেমন কেউ বোঝে না, আমার কষ্টটাও কেউ বুঝবে না, আর তুমিও না। তোমার কাছে এসে ক্রমশই কষ্টকে আপন করে নিয়েছি। আমি কষ্টকে আর মেনে নিতে পারছি না। 2টা দিন পর হলেই নিস্তার পাই। জানো কত ভালোবাসি তোমাকে, এতটাই ভালোবাসি যে শত কষ্ট সহ্য করেও এই বাসায় থেকে যাচ্ছি, কারণ তুমি একটা মাস এই বাসায় থাকতে বলছো তাই। সিমিকে এই বাসায় নিয়ে আসার পিছনে মূল কারণ এটা নয় যে রিমনের কথা রাখা। সত্যি ঘটনা হচ্ছে রিমন ওরকম কোনো কথাই বলেনি আমাকে। রিমনকে তো আমি নিজ হাতে খুন করেছি। যে মানুষটাকে খুন করেছি সেই মানুষটার আবদার কিসের জন্য মেনে নিব? সিমিকে এই বাসায় এনেছিলাম বিশেষ কারণে। তাকে রিমনের স্ত্রী হিসেবে অভিনয় করতে বলেছিলাম ওই বিশেষ কারণেই। কারণটা হচ্ছে সিমির সঙ্গে আমার অভিনয় দেখে তুমি রিমনের প্রতি কতটা জেলাস ফিল করো এবং তুমি রিমনকে কতটা ভালোবাসো, এটা সচক্ষে দেখার জন্য সিমিকে এই বাসায় আনা। খুব রাগ জমেছে তোমার জন্য, জানো। তোমার মনে রিমনের প্রতি এত ভালোবাসা দেখে তোমাকে খুন করতে মন চাচ্ছে। তুমি তো শুধু আমাকেই ভালোবাসবে, কোনো রিমনকেই নয়, কিন্তু তুমি আমার না চাওয়ার বিরুদ্ধে কাজটাই করে গেলে। রিমন আমার ভালোবাসাকে খুন করে স্বয়ং আমাকেই খুন করেছে। আমিও তার উপর কঠিন প্রতিশোধ নিয়েছি, ওকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। অর্ণব রিমনকে খুন করেছে শুনে মুহূর্তের মধ্যে পুরো গা রাগে উত্তপ্ত হয়ে গেল। অগ্নিমূর্তি হয়ে গেলাম। অর্ণবের মুখে মুখে দাঁড়িয়ে তাকে এক নজর দেখলাম, অতঃপর কষে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিলাম তার গালে। গুনতে গেলে হয়তো 10-15টা হতো থাপ্পড়ের সংখ্যা। থাপ্পড়ের আঘাতে অর্ণবের গালে যেন আঙুলের ছাপ স্পষ্ট হয়ে উঠল। যদিও অন্ধকারে সেটা আবছায়ার মতো লাগছিল, রাতের অন্ধকার না হলে স্পষ্টভাবে দেখা যেত। বৃষ্টির পানিতে ভেজা তার ফর্সা গাল দুটোর দিকে তাকাতেই এই মুহূর্তে ভীষণ লজ্জা লাগছে। এখন দিন হলে তার গাল দুটোকে রক্ত রাঙার মতো দেখতে পাওয়া যেত। এই মুহূর্তে অর্ণব অভিব্যক্তি ঠিক ঝড় শুরু হবার পূর্বাবস্থার মতো। ঝিম মেরে আছে সে, তার দৃষ্টি আমার কোমর বরাবর, একটু আগে ছিল বুক বরাবর। তার শিকারী চোখ দুটোতে অগ্নি দেখতে পেলাম যেন। তাকে থাপ্পড় মারা বন্ধ করেছিলাম হাত ব্যথা হয়ে যাওয়ার কারণে। মানুষটার মুখমণ্ডলের ত্বক খুব শক্ত, যেন গন্ডারের চামড়া। আমার হাত অবশ হয়ে গেছে তাকে আঘাত করতে করতে। থাপ্পড় মারা শেষ করে ক্ষণিকের সময় তার দিকে উত্তপ্ত বেয়ারিং বলের ন্যায় চোখ বানিয়ে তাকালেও এখন খুব ভীত ও সন্তোষের মতো তার চেহারার দিকে তাকিয়ে আছি। রাগের জন্য তাকে অনেকগুলো থাপ্পড় তো মারলাম, ঘুরে ওঠে যদি সে 10টা না 12টাও না, যদি একটা থাপ্পড়ে সজোরে আমার গালে লাগিয়ে দেয় তাহলে আমার অবস্থা কিরকম হবে? নিশ্চয়ই আমার অবস্থা হবে কেরোসিনের মতো। তার আঘাতে আমাকে ছাদের উপর লুটিয়ে পড়তে হবে। এরপর জ্ঞানটা না হারালেও হারিয়ে যাবে আমার প্রাণ পাখি, এটা তো নিশ্চিত। মেয়েদের শরীরে রাগের উৎপাত ঘটলে তারা কি করবে ঠাউর করতে পারে না। হাতের কাছে মশা মাছি দেখতে পেলে তাকে সতীন ভেবে ভর্ৎসনা করতে থাকে। কখনো কখনো রাগ দমন করতে নিজেকে গালি দিয়ে যতক্ষণ ইচ্ছা হয় ততক্ষণ। আপনজনকে কেউ খুন করেছে শুনলে যে কোনো নারী হয়ে ওঠে যোদ্ধা। সহজ সরল মনটা তখন বিদ্রোহ হয়ে ওঠে। খুনির উপর প্রতিশোধ তুলতে অস্ত্র হাতে নেয়। অর্ণব যখন বলল সে আমার প্রাণপ্রিয় স্বামী রিমনকে খুন করেছে, তখনই প্রতিশোধের নেশা ঢুকে গিয়েছিল আমার ভিতরে। দেহের প্রতিটা রক্তকণাগুলোকে যেন বলছিল তাকে আঘাত করো, যে কারণে প্রতিশোধ পরায়ণ হয়ে অর্ণবের গায়ে হাত তুলি। কিন্তু এই মুহূর্তে আমি একদম নিরীহ হরিণী হয়ে অর্ণবের সামনে অবস্থান করছি। গায়ে হাত তুলুক সমস্যা নাই, যদি চুলের মুঠো ধরে টানতে থাকে তাহলে আমি শেষ। সুরসুরিতে বেহুশ হয়ে মারা যাব। আমি চাই না বেহুশ হতে। বেহুশ শব্দটা শুনলেই মনে হয় মরণের চেয়ে কঠিন শাস্তি এটাতে বিদ্যমান। এই কারণে বেহুশ হওয়াকে ঘৃণা করি। এত সব ভাবছিলাম, আকস্মিকভাবে অর্ণব আমাকে অবাক করে দিল।
অবাকের চূড়ায় অবস্থান করতে হলো আমার, যা ভাবনাতেও ছিল না সেটা করলো সে। অর্ণব আমার গায়ে হাত তুলল না, গালে থাপ্পড় মারল না, চুলের মুঠি ধরেও টানাটানি করলো না, বরং আমার কপাল আলতো করে চুমু দিয়ে শব্দ করে হেসে বলল, ভালোই করেছ। অর্ণব কথাটি বলে আমার দিক থেকে একটু দূরে অবস্থান করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার দৃষ্টির সীমা আমার দিকে ছিল না, অন্যদিকে চেহারা ঘুরিয়ে চোখের পানি মুছল। স্পষ্টই বুঝতে পারলাম সে আমার থাপড়ে কষ্ট পেয়েছে, যার দরুন তার চোখে বিষাদের অনল পানি হয়ে ভিড় করেছে এবং সেই পানি ঝরে চলেছে। কাজটা ঠিক করেছে কিনা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের বেড়াচলে আটকা পড়ে গেলাম। অর্ণব ছাদে দাঁড়িয়ে থাকতে পারল না, উচ্চ শব্দে চিৎকার দিয়ে ছাদ থেকে চলে গেল। এই মুহূর্তে অসম্ভব রকমের খারাপ লাগছে। আমার দেহটাকে এই মুহূর্তে মোমের মতো লাগছিল। মোমের তৈরি এই দেহটা যেন কষ্ট জমাতে চাচ্ছে, তাই তো বিষাদের অনলে মোমের উপরাংশে জ্বলতে শুরু করেছে। জ্বলতে জ্বলতে আঙ্গার হচ্ছি, ছাই হচ্ছি, তথাপিও নিঃশেষ হচ্ছি না, যার ফলে কষ্টও দূর হচ্ছে না। নিঠুর দেহ নিয়ে ছাদে হাঁটু গেড়ে বসে গলা ছেড়ে কাঁদতে লাগলাম। আজ মন খুলে কাঁদবো। এই কান্নার সাক্ষী থাকুক আকাশ, ফেটে বর্ষিত হওয়া বৃষ্টির প্রতিটা বিন্দু কণা। আমার বুক ফেটে রক্তক্ষরণ হোক, চোখ বেয়ে বৃষ্টি বর্ষণ হোক, তবুও কান্না থামাবো না। দুঃখ বিলাসে আমি বৃষ্টি বিলাস করতে করতে আঁখি থেকে দুঃখের জলধারা নিঃশেষ করে দিব, যাতে আর কখনো অশ্রু বিয়োগ করতে না হয়। সকালে ঘুম ভাঙলো, যদিও জানি না এখন সকাল না দুপুর। চোখের পাতা পুরোপুরিভাবে খুলিনি। মস্তিষ্কের নিউরনে অনুভূতি জাগ্রত হতেই বুঝতে পারলাম কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এবার চোখ খুললাম, চোখ খুলতেই দেখি বাবা। বাবাকে দেখা মাত্র চমকে উঠলাম। বুকের ভিতরে অন্যরকম প্রশান্তির সৃষ্টি হয়ে গেল। শুয়ে থাকতে মন চাইল না আর, কিন্তু বালিশ থেকে মাথা উঠাতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে মাথা ও ঘাড়ে ভারী পাথর বেঁধে রাখা হয়েছে। প্রচণ্ড ব্যথা অনুভব হলো মাথায়। একটু জোর খাটাতে গিয়ে মৃদুভাগে গঙিয়ে উঠলাম। মনে হচ্ছে জ্বর এসেছে, পুরো শরীর এই জন্য ব্যথা হয়ে আছে। রাতে ছাদে কান্না করতে করতে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এরপর কি হয়েছে জানি না। বাবার দিক থেকে নজর ফিরিয়ে অন্যদিকে দৃষ্টি দিতেই দেখলাম মা কাতর চোখে আমার দিকে তাকিয়ে আছে, তার মুখ ভর্তি হাসি। মাকে দেখে আরো খুশির জোয়ার বয়ে গেল মনে। তাদের দেখতে পেয়ে আজ নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে হচ্ছে। কথা বলতে কষ্ট হচ্ছিল। এরপর অস্পষ্ট গলায় বাবা মাকে হাস্যোজ্জ্বল মুখে বললাম, তোমরা কেমন আছো? বাবা ও মা একসাথে হাসি মুখে জবাব দিল, আমরা ভালো আছি মা। তুই আমাদের দেখে এত উত্তেজিত হোস না, সুস্থ হয়ে ওঠ। তোর যা বলার ইচ্ছে হয় তখন বলিস। আমার দু চোখের কোণে পানি ভিড় করেছে। সেখান থেকে দুফোঁটা আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল গালে। গাল থেকে বেয়ে বেয়ে গড়িয়ে পড়ার পূর্বে হাতের তালু দিয়ে মুছলাম। অতঃপর কাতর কণ্ঠে বললাম, কতদিন পরে তোমাদের মুখ দেখতে পেলাম, 1.5 মাস পর। আসলে আমি ভুল করেছিলাম। তোমাদের কষ্ট দিয়ে রিমনকে বিয়ে করার সুখ কপালে জুটল না। আমি যদি অনেক আগে রিমনের ব্যাপারটা তোমাদের নিকটে বলতাম। আমাকে থামিয়ে দিয়ে বাবা তোড়জোড় গলায় বলল, মা এইসব বলতে পারবি, এখন একটু বিশ্রাম নে। তুই এখন কোনো কথা না বললে তোর জন্যই ভালো। সুস্থ হয়ে উঠ, তখন তোর সব কথা শুনবো। শুধু এইটুকু শুনে রাখ, তোর প্রতি আমাদের মনে আর কোনো রাগ ক্ষোভ নেই। আমি অভিমানের স্বরে বললাম, ঠিক আছে, শুধু এতটুকুই বলো, রিমন যে মারা গেছে সেই খবর কি পাওনি তোমরা? বাবা জবাব দিল, এই খবরটা রিফাত দিয়েছিল, কিন্তু আসেনি। তোদের প্রতি রাগ ছিল তখনও, তবে আজকে কোনো রাগ নেই। আচ্ছা। মা, তোকে একটা কথা বলি, আমরা তো অবাক এই বাসায় এসে। মানে কি বাবা? এই বাসায় এসে তো অবাক হয়ে গেছি। রিমন বাবাকে তো এই বাসাতেই দেখতে পাচ্ছি, তার সঙ্গে কথা হলো। আমি নিশ্চিত রিমন মরে গেছে, খবরটা মজা করে দেওয়া হয়েছিল।
তাই না নিশিমা? ফিক করে এসে বললাম, বাবা সে তোমাদের জামাই না, তার নাম অর্ণব, রিমনের বন্ধু সে। বাবা বিস্ময় ভরা কণ্ঠে বলল, কি বলিস? আমি জবাবে বললাম, ঠিকই বলেছি, হুবহু রিমনের মতো দেখতে সে। আমি এখনো মানতে পারি না যে সে রিমন নয়, কিন্তু মানা না মানাতে তো কিছু যায় আসে না। রিমনকে কবরস্থ করা হয়েছে, সে এখন মাটির তলে বাস করছে। হয়তো তার দেহ পচে গেছে, হাড় অবশিষ্ট আছে। তাকে আর বাস্তবে দেখা যাবে না, কেবল কল্পনাতেই দেখতে পাবো। অর্ণবকে রিমন ভাবা আর অলিক কল্পনায় গা ভাসানো একই কথা। আমাদের কথা চলাকালীন সময় অর্ণব রুমের ভিতরে ঢুকলো। তার হাতে বিরিয়ানির প্যাকেট, আর এক হাতে ওষুধ। আমার বেডে স্থিরভাবে বসে তীক্ষ্ণভাবে বলল, তাড়াতাড়ি বিরিয়ানি খেয়ে নাও, তারপর জ্বর ও ব্যথার ট্যাবলেট খেয়ে নিও। আমি কোনো উত্তর দিলাম না। তার প্রতি আমার মনে অজানা কারণে অভিমানের প্রলেপ পড়েছে। হয়তো রিমনের হত্যাকারী সে, তাই তার প্রতি রাগ অভিমান জমে আছে। তবে এটা সত্য যে রিমন অর্ণবকে ঠকিয়েছে। রিমন গাদ্দারি করার ফলে অর্ণবকে কারাগারের শাস্তি ভোগ করতে হয়। দোষী না হয়েও শাস্তি পায় অর্ণব। এতে সে রিমনের ওপর প্রতিশোধ তোলার চিন্তায় বিভোর হয় এবং হিংসাপরায়ণ হয়ে ওঠে। অবশেষে তাকে খুন করে ফেলে আর আমাকে বিধবার বেশ ধরিয়ে দেয়। অর্ণবের দিক থেকে চেহারা ঘুরিয়ে ভাবছিলাম, তখনই ধাই করে অর্ণব বলল, একটু উঠে বসো তো। ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলাম। কোনো মতে বসতেই অর্ণব আমার পিঠে হাত দিয়ে চেপে ধরল, যাতে ঠিকভাবে বসে থাকতে পারি। অর্ণব আমার গায়ে হাত দিয়েছে দেখে বাবা মা লজ্জা পেল। তারা ইতস্তত করছিল। দাঁড়িয়ে থাকতে না পেরে তারা রুম থেকে বেরিয়ে গেল। তাদের চলে যাওয়া দেখে আমারও ইতস্তত বোধ হচ্ছিল। লজ্জা ভর করলো দারুণভাবে। অর্ণব আমার পিঠে হাত না দিলেও পারত। মানুষটা বোধহয় লজ্জা সরব নেই। দেখতেই পাচ্ছি আমার বাবা মা আমার সামনে আছে, এরপরেও সে নির্লজ্জের মতো কাজটা করলো। তাকে ধমক দিয়ে বেশ কয়েকটা কথা শুনিয়ে দিতে মন চাচ্ছে, কিন্তু বলতে পারছি না। অর্ণবের প্রতি ভয়ের কারণেই কিছু বলতে পারছি না। সে যদি রিমন হতো তাহলে ভয় ডর ভুলে যা মন চাইতো তাই বলতাম। অর্ণবের চোখের দিকে আর চোখে তাকিয়ে ভাবছিলাম। সে আমার দিকে ভ্রু নাড়িয়ে বোঝালো, কি ভাবো? আমি মাথা নাড়িয়ে জবাব দিলাম, কিচ্ছু না। অর্ণব ঈষৎভাবে শ্বাস ফেলে কপালে ভাঁজের সৃষ্টি করে বিরিয়ানির প্যাকেট খুলতে লাগলো। অতঃপর এক মুঠো বিরিয়ানি তার মুঠো ভরে আমার মুখের দিকে নিয়ে এলো। আমাকে হাঁ করতে বলা হলে হালকাভাবে হাঁ করলাম। বিরিয়ানির প্রতি নেশা থাকায় নিষেধ করতেও পারলাম না যে খাবো না। তাছাড়া ক্ষুধাও লেগেছে। বিরিয়ানির মুখে তুলে দিলে কিঞ্চিৎ শব্দের সৃষ্টি করে খেতে লাগলাম। শব্দ করে খাচ্ছে দেখে অর্ণব চোখ রাঙিয়ে শক্ত কণ্ঠে বলল, শব্দ করে খাওয়া একদম সহ্য হয় না আমার। শব্দ করে খাচ্ছ কেন? এসব বদ অভ্যাস তো ভালো না। একদম রিমনের মতন করেই বলল। রিমন শব্দ করে কিছু খাওয়া পছন্দ করতো না। তবে অর্ণব কথাটি বলেই কি মনে করে যেন ফের বলল, ঠিক আছে, খাচ্ছ খাও, ওটা তো তোমার অভ্যাস। আমি তো কারো অভ্যাস বদলাতে পারবো না। এবার আমি অন্য প্রসঙ্গ টেনে নরম কণ্ঠেই বললাম, আচ্ছা আপনি যে একজন খুনি এবং আমার নিকট খুনের কথা স্বীকার করেছেন, এতেও কি ভয় হয় না আপনার? যদি পুলিশকে সব বলে দিই? অর্ণব মিষ্টি করে হাসলো। হাসির বদলতেই তার ফর্সা গালটা আরো সৌন্দর্যের ভরপুর হয়ে উঠল। দারুণ লাগছিল তার হাসিটা। বিমুগ্ধ নয়নে তাকিয়ে রইলাম তার গালের দিকে। একদম রিমনের হাসির ফটোকপি যেন। রিমনের এই হাসিতেই তো ঘায়েল হয়েছিলাম। পার্কে রিমনের সাথে দেখা করতে গিয়ে কখনো কখনো তার জন্য ঘন্টাখানিক সময়ও অপেক্ষা করতাম। অনেক দেরিতে সে যখন পার্কে আসতো তখন আমি অভিমানে গাল ফুলিয়ে রাখতাম, আর রিমন আমার অভিমানের পাহাড় ভাঙানোর চেষ্টা করত। সব চেষ্টা যখন বিফলে যেত তখন সে শেষ প্রান্তটা অবলম্বন করে আমার অভিমান ভাঙাতো। সে মিষ্টি হেসে বলতো, আই লাভ ইউ নিশি। তার এই মিষ্টি হাসিতে ফিদা হয়ে যেতাম। অনেকের নিকট অবিশ্বাস্য বিষয় এটা,
তবে এটা পুরোপুরি সত্য, রিমনের মায়া জড়ানো হাসিতে মুগ্ধ হয়ে তার প্রতি সমস্ত রাগ অভিমান ভুলে যেতাম। এই মুহূর্তে অর্ণবের হাসিটা দেখে রিমনের কথা খুব করে মনে পড়ল। তার গালের দিকে তাকিয়ে থেকে বিরিয়ানি চিবোচ্ছি। আচমকা অর্ণব ঈষৎ শক্ত কণ্ঠে বলল, আমি খুনি, এটার জন্য ভয় লাগতে যাবে কিসের জন্য? জানোয়ারকে খুন করতে পেরেছি, এর জন্য ভয় নয়, সুখ আমাকে নাড়া দেয়। আমি চাপা কণ্ঠে জবাব দিলাম, কালকেই পুলিশের কাছে যাব মামলা দায়ের করতে। যাও, কে না করেছে তোমাকে? যাবই তো। আপনি কি মনে করেছেন আমাকে বিধবা বানিয়ে হাওয়ায় গা ভাসিয়ে ঘুরে বেড়াবেন আর আমি প্রতিটা দিন কষ্টে কাটাবো? এজন্যই তো খুন করেছি। এটা ছাড়া তো রিমনের ফোন করার অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না। ও, তার মানে আমাকে কাঁদাতে কষ্ট দিতে খুব ভালো লাগে আপনার? তবে রিমনকে খুন না করে আমাকে করলেই তো পারতেন। তোমাকে খুন করলে দেখতেই তো পারতাম না কতটা কষ্টে আছো তুমি। আচ্ছা, আমিও তবে আজ থেকে প্রমিস করলাম কখনো কষ্টে কাটাবো না, কারোর জন্য চোখের জল ফেলবো না, সব সময় হাসি মুখে থাকবো আর খুশিতে আনন্দে কাটিয়ে দিব সারা জীবন। চেষ্টা করে দেখতে পারো, তবে কোনো কাজ হবে না। আপনি আমার সামনে থেকে চলে যান, আপনাকে বিরক্ত লাগছে। তবে বিরিয়ানি রেখে যান, বিরিয়ানির সাথে রাগ নেই। রাগ থাকতে পারে না, কারণ আপনি অমানুষ হতে পারেন, বিরিয়ানি না। আমি অমানুষ বলে এখন খাবার পাচ্ছ? খোটা দিচ্ছেন? সেরকমই কিছু। ফালতু লোক একজন, এইটা ছাড়া আর কি বা পারবে? চুপচাপ খেয়ে নাও, আমি তোমার কথা মতো রুম থেকে বের হচ্ছি না। বিরিয়ানির সবটুকু খাও, তারপর ওষুধ খাবে, এরপরে চলে যাব রুম থেকে। আপনি খাই দিলে এতটুকু আর খাবো না। পারলে জোর করে দেখেন পারেন কিনা খাওয়াতে। যদি পারি তখন কি হবে? আমার হাতে কয়েকটা থাপ্পড় খাবেন কষে, যাতে ও মা রে করে চিৎকার করেন। আর বিরিয়ানি না খাওয়াতে পারলে? কষে আরো দুটো থাপ্পড় খাবেন। ঠিক আছে, রাজি আছি। কথার মাঝে অর্ণবের ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করে কানে নিতেই তার চেহারার রং বিবর্ণ হয়ে গেল। বুঝতে পারলাম না কি হলো তার, কি শুনে এমন চেহারা বানিয়ে ফেললো মুহূর্তের মধ্যে সে। কারণ জানতে চাইবো, এর পূর্বে সে বিরিয়ানির প্যাকেট বেডের উপর রেখে রুম থেকে ঝড়ের ব্যাগে চলে গেল। নিশ্চয়ই অপ্রীতিকর কোনো সংবাদ শুনতে পেয়েছে। অন্য তো তার চেহারাটা ওই রকম মলিন আকার ধারণ করতো না, কিন্তু সেই দুঃসংবাদ বা অপ্রীতিকর সংবাদটা কি? বিছানা থেকে উঠবো সেই শক্তি থাকলেও ইচ্ছা হচ্ছে না ওঠার। অসুস্থ শরীরে আগের চেয়ে একটুখানি শক্তির পরিমাণ বেড়েছে বলেই অনুভব করতে পারছি। সেটার কারণেই অর্ণবের সাথে কিছুক্ষণ কথা বলতে পেরেছিলাম। অবশিষ্ট বিরিয়ানি নির্লিপ্তে তৃপ্তি সহকারে খেয়ে নিলাম, সেই সাথে জ্বর ও ব্যথার ট্যাবলেটও খেয়ে নিলাম। এরপর বিছানা ছাড়ার সিদ্ধান্ত নিলাম। গায়ে যতটুকু শক্তি ছিল সেই সমস্ত শক্তি ব্যয় করে বিছানা থেকে মেঝের উপর পা রাখলাম। পুরো শরীরে এত ব্যথা হয়েছে যে মনে হচ্ছে রাত ভর কেউ আমাকে পিটিয়েছে, কিংবা কেউ দেহের উপরে চড়ে চাবুক মেরেছে। রুম থেকে গুটি গুটি পায়ে বের হয়ে এলাম। অর্ণব কোথায় গেল সেটা জানার উদ্দেশ্যে এ রুমে সে রুমে উকি দিতে লাগলাম। না, তাকে পাওয়া গেল না। ওয়াশরুমেও নেই সে। তবে কই গেল সে? সে তার বাসায় গেল কি না? ফোন দিলে ভালো হবে, কিন্তু আমি তো তার নাম্বার জানি না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর নম্বর মুখস্থ নেই, এমনকি ছোট ভাইটার ফোন নাম্বারও না। শুধু রিমনের নাম্বারটা মুখস্থ আছে। আচমকা আমার স্মরণে এলো, অর্ণবের হাতে তো সেই সময় রিমনের সেল ফোনটা দেখতে পেয়েছিলাম। তাহলে নিশ্চয় তার কাছে এখন ফোনটা আছে। দেরি করলাম না, আমার রুমে ফিরে গিয়ে ফোনটা হাতে তুলে নিয়ে রিমনের নম্বর ডায়াল করলাম। রিং হচ্ছিল, কিন্তু ফোন রিসিভ না হয়ে কেটে গেল। আবার ডায়াল করলাম, কিন্তু এবার কেটে গেল। এভাবে 7 বার ফোন দেওয়া হলে সর্বশেষবার ফোনটা রিসিভ হলো। ফোন রিসিভ হতেই ওপাশ থেকে শুনতে পেলাম, কি ব্যাপার, এত ফোন দিচ্ছ কেন? আমি কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় এখন?
কার না কার ফোন পেয়ে ওভাবে চলে গেলেন কেন? আর কিসের জন্য বলবেন? কি আবল তাবল বকছো? কখন ফোন পেয়ে কোথায় চলে গেলাম? মাথা কি গেল তোমার? তবে হ্যাঁ, থ্যাঙ্কস জানাচ্ছি তোমাকে, কারণ তুমি আমাকে তুমি করে না আপনি করে বলছো। আশ্চর্য তো, আপনি কিছুক্ষণ আগেই আমার বাসা থেকে চলে গেলেন না? ধেত্রী, 1.5 মাস হলো আমি বাসার বাইরে। আমার নিজের বাসাতেই আমি নেই, আমার অন্যের বাসা। আর তুমি বলছো কিছুক্ষণ আগে বাসা থেকে বের হয়েছি। তুমি কি নেশা টেশা করেছো নাকি? ব্রেকআপ হওয়ার পর মাথা কি আউলিয়ে গেল? অর্ণবের এমন উদ্ভট কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেলাম। আশ্চর্যের চরম সীমায় পৌঁছিয়ে নিজেকে যেন পাগল মনে হচ্ছিল। এতে অদ্ভুত রকমের হাসি আমার চেহারাতে ফুটে উঠল। স্মিত হেসে তাকে বিদ্রূপের সুরে বললাম, রিমনকে খুন করে আপনার মাথা কি একেবারে নষ্ট হয়ে গেছে? আপনার তো এত সহজে মাথা নষ্ট হবার কথা না। নাকি আপনি মজা করছেন আমার সাথে? অর্ণব হুঙ্কার মেরে জোর গলায় বলল, ফোন রাখো, আজ এরা কথা বলতে আসছো। ব্রেকআপ করার সময় তো বলেছিলে কখনোই ফোন দিবে না। এখন নির্লজ্জির মতো কেমনে ফোন দিচ্ছ? আমারই ভুল হয়েছে নাম্বারটি ব্ল্যাক লিস্টে না রেখে। ফোনটা কেটে গেল। স্তম্ভিত হয়ে গেলাম। তাজ্জব ব্যাপার, অর্ণব এমন আচরণ করছে কেন? তার সঙ্গে 1.5 মাস আগে ব্রেকআপ কেমনে হলো? যেখানে তার সঙ্গে সম্পর্কই ছিল না, সে তো ছিল কারাগারে। সেখানে তার সঙ্গে ব্রেকআপ করলাম কেমনে? না, মাথা গুলিয়ে যাচ্ছে। আজব মানুষ একটা। সত্যি মানুষটা পাগল হয়ে গেল নাকি? নিশ্চয়ই আমার বাসা থেকে পাগল হয়েই ওভাবে বের হয়েছে। দীর্ঘশ্বাস ফেললাম এবং নিজেকে বললাম, তাকে নিয়ে ভেবে এত লাভ নেই। রিমনের আচরণে হয়তো অর্ণব মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে। সেটার কারণে এমন আচরণ করছে। তার উদ্দেশ্য পরিষ্কার, আমাকে কষ্ট দিতে সে যত রকমের ঘৃণিত কর্ম আছে করে যাচ্ছে। আমার সাথে একটু আগে সে যেরকম আচরণ করলো, সেটা তো হয়তো তার সেই প্ল্যানের সাথে সম্পর্কিত। অনেকক্ষণ ধরে অর্ণবকে নিয়ে ভাবলাম। ভাবতে ভাবতে মাথা ধরে এলো। ঝিমঝিম করছিল মাথাটা। চোখে ঘুম জেঁকে বসলো। বিছানায় গা এড়ে দিয়ে শুয়ে রইলাম। কখন যে ঘুমিয়ে গেছে নিজেও জানি না। আচমকা ঘুম ভেঙে গেল। দেখতে পেলাম আমার ভাই রিফাত সামনে দাঁড়ানো। আমাকে জাগতে থেকে মৃদু স্বরে বলল, এখন কেমন ফিল করছো? ঘুম জড়ানো কণ্ঠে বললাম, ভালো। তুই কখন এলি? সিমলা এসেছে? না, সে কাজে ব্যস্ত। আপু, অর্ণব ভাইয়া কি চলে গেছে? সে গেছে, ভালো হয়েছে। বিরক্ত করা একজন লোক। কেন, কি করেছে সে? এত কিছু বলা যাবে না। লোকটার মাথায় সমস্যা আছে। একটু আগে ফোন দিয়ে তাকে বললাম, কই আপনি? সে জবাব দিল, কাজে ব্যস্ত। 1.5 মাস ধরে নাকি সে এই বাসায় আসে না। বোঝ একবার সে কত বড় পাগল। 1 মাসের বেশি হলো সে এই বাড়িতে ছিল, আর এখন কেমন উল্টো পাল্টা বকছে। আরো বলছে আমি নাকি 1.5 মাস হলো তার সঙ্গে ব্রেকআপ করেছি। এরকম বলবে কেন সে? সত্যি কি সে এই বাসায় 1 মাস ছিল? আমি ওই দিন চলে যাবার পর কোনো খবর রাখিনি। হ্যাঁ রে বোকা, সে এই বাসায় পুরো 1 মাস বসবাস না করে থাকলে আমি এমনি এমনি বলছি? আমাকে কি পাগল ভাবিস? আজকেই তো বাবা মা অর্ণবের সাথে কথা বললো। আপু, কি বলছো? তোমার মা বাবাকেই পাবে? তারা তো 2 মাস হলো মারা গেছে। কথাটা শোনা মাত্রই রিফাতের গালে কষে থাপ্পড় লাগিয়ে দিলাম। রাগে গা জ্বলছিল আমার। কি সব আবল তাবল বকছে সে? অর্ণবের মতো আমার ভাইটাও পাগল হয়ে গেছে। তীব্র রাগকে দমন করা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ালো। রিফাতের দিক থেকে চেহারা ঘুরিয়ে নিলাম এবং ক্ষিপ্ত স্বরে বললাম, তুই কি অর্ণবের মতন পাগল হয়ে গেলি? বুঝতে পারছি না তুই আমার নিজের আপন ভাই হয়ে কেমন করে এরকম একটা মিথ্যাচার করতে পারলি। রিফাত নিচু স্বরে জবাব দিল, সরি আপু, আমি তোমার আপন ভাই নই। আমি তোমার সবচেয়ে প্রিয় বান্ধবীর ছোট ভাই হই। আমার আপু মারা যাবার পর তুমি আমাকে এই বাসায় এনে রেখেছো। শিমলার সাথে বিয়ে হবার পরই এই বাসা ছেড়েছি। রাগটা নিমিষে হারিয়ে ফেললাম। এবার আমি হতভম্বের চোখে তাকালাম রিফাতের চোখ বরাবর। তার চোখ বলে দিচ্ছে সে সত্যি বলছে না। সে সাহস পেল কি করে আমার সামনে দাঁড়িয়ে এমন মিথ্যাচার করার?
এত বছর ধরে তাকে আদর যত্নে বড় করলাম, আর সে এমন মিথ্যাবাদী হলো। রিফাতকে তীব্র রাগ মাখা কণ্ঠে বললাম, তুই আমার সামনে থেকে যা। আমিও স্বীকার করলাম তুই আমার ভাই না। এমন মিথ্যাবাদী কেউ আমার ভাই হতে পারে না। মিথ্যাচার করার সীমা থাকে। বাসাতে বাবা মা উপস্থিত, অথচ তুই বলতেছিস তারা মৃত। মন চাচ্ছে থাপড়িয়ে সবগুলো দাঁত ভেঙে দিই। এরপরও রিফাত নির্লজ্জের মতন করে জিজ্ঞাসা করলো, কই তোমার মা বাবা কই, দেখাও তো। দেখবি, চল গেস্ট রুমে চল। তাদের দেখাতে পারলে তোর সব দাঁতগুলো ভেঙে ফেলবো আমি। রিফাতকে সঙ্গে নিয়ে গেস্ট রুমের দিকে ছুটলাম। গেস্ট রুমে ঢুকলাম, কিন্তু বাবা মার দেখা পেলাম না। গেস্ট রুমে না পেয়ে বাসার সমস্ত রুমে ঢুকে খোঁজ নিলাম, কিন্তু কোথাও পেলাম না তাদের। ছাদেও নেই, ওয়াশরুমেও নেই। তাহলে গেল কই তারা? এত খোঁজাখুঁজির পর যখন তাদের পেলাম না, তখন রিফাত আমাকে শীতল কণ্ঠে বলল, এত উত্তেজিত হবার কিছু নেই। তুমি হয়তো ঘোরের মধ্যে ছিলে, অসুস্থতার কারণে তোমার মা বাবাকে দেখতে পেয়েছো। এখন এসব চিন্তা করো না, শুধু শুধু টেনশন বাড়ানো। রিফাতের কথা শুনে রাগের মাত্রা কমে বেড়ে চলছিল। হাত নিষ্পিস করছিল তাকে আঘাত করার জন্য। তার কথায় জবাব না দিয়ে আমার রুমের ভিতরে ঢুকলাম। দরজাটা বন্ধ করে বালিশে মুখ চেপে কাঁদতে লাগলাম। মন ভরে কান্না করে গেলাম। নিজের ভাইকেও আজ বিশ্বাস হচ্ছে না, বাবা মাকেও না। তারা বাসায় এসে হঠাৎ কোথায় চলে গেল কে জানে। বাবার নম্বরে ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ পেলাম। কি হচ্ছে আমার সাথে এসব? অর্ণব না হয় আপনজন কেউ নয়, রিফাত তো আমার ভাই। সে কেন মিথ্যা বলবে? আমি নাকি তার বোন নয়? তবে কে আমি? কাঁদতে কাঁদতে আমার ডায়েরির কথা মনে পড়ে গেল। অনেকদিন হলো ডায়েরিতে কিছু লিখি না। মূলত সুখান্তের মুহূর্তে ডায়েরিতে কিছু লিখে রাখি। তবে আজ এমন কষ্টের মুহূর্তেও ডায়েরিতে কলমের আঁচড় কাটতে খুব ইচ্ছা জাগছে। অতএব ডায়েরির পাত্রে কয়েক লাইন লিখে দুঃখ ভোলার চেষ্টা করব। রিমনকে দেখতাম, সে প্রতিদিন রাতে সে তার ডায়েরিতে কি যেন লিখত। লেখা শেষ করে ডায়েরিটা কোথায় রাখতো যে খোঁজ পেতাম না। এই মুহূর্তে তার ডায়েরিটার কথা মনে পড়ে গেল। সে তো দুনিয়াতে নেই। ডায়েরিটা পড়লেও আর কোনো ক্ষতি হবে না, লজ্জিত হবে না সে। আমাকেও তার কথার জবাব দিতে হবে না। ডায়েরি হাতে নিচ্ছি, এটার কৈফিয়ত দিতে হবে না। কান্না থেমে গেছে আমার। চোখের কোণে ভিড় জমানো পানিগুলো মুছে ফেললাম। আগ্রহ ও উৎকণ্ঠা নিয়ে রিমনের যে রুমটা বেশি পছন্দ করত এবং সে যে রুমে বিয়ের রাত্রিতে আমাকে নিয়ে বাসর রাত যাপন করেছিল, সেই রুমের দিকে ছুটলাম। রুমের বিছানা এলোমেলো করে দেখলাম, চাদর ফোম সরিয়ে দেখলাম ডায়েরিটা বিছানার নিচে রাখা আছে কিনা, কিন্তু পেলাম না। আলমারি, ওয়ার্ড্রপও খুঁজলাম, কিন্তু পেলাম না। ডায়েরিটা তবে কোথায় রাখা হয়েছে? পুরো রুমটা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলাম। দেওয়ালে একটা পেন্টিং ঝুলানো আছে। পেন্টিংটা নিয়ে দারুণ স্মৃতি আছে। মধুর সেই স্মৃতির কথা মনে পড়তেই বুকটা ভালো লাগায় ভরে ওঠে। একবার ফাগুনের প্রথম দিবসে রিমন আমার সঙ্গে অভিমান করলে তার অভিমান ভাঙানোর চেষ্টা করতে থাকি। ১,৫০০ টাকা দিয়ে একটা পেন্টিং ক্রয় করে তাকে গিফট করেছিলাম। পেন্টিংটা তৈলচিত্রের। একটি গোলাপের চিত্র অঙ্কন করা হয়েছে। গোলাপটির যতগুলো পাপড়ি আছে, প্রতিটা পাপড়িতে নিখুঁতভাবে যত্ন সহকারে কাল্পনিক একজন মহিলার ছবি আঁকা হয়েছে। মহিলাটি তার মুখে আঙুল ঢুকিয়ে দিয়ে তুষ্টতাই চুষে চলেছে। আঙুলটা মহিলাটির নয়, কোনো এক পুরুষের, অথচ পুরুষটা পেন্টিংয়ে দেখা যাচ্ছে না। আমার দৃষ্টি পেন্টিংটার দিকেই জমে আছে। আজকে পেন্টিংটা দারুণ লাগছে আমার চোখের ধারায়, অথচ এতদিনে এতটুকু ভালো লাগেনি। ক্রয় করার দিন ভালো মন্দ না বুঝেই কিনেছিলাম। আচমকা মনে হলো এটা তো রিমনের খুব পছন্দের পেন্টিং। মনটাও আকস্মিক বলে উঠল, তবে কি সে তার ডায়েরিটায় এই পেন্টিংয়ের আড়ালে লুকিয়ে রেখেছে? হতেও পারে। পেন্টিংটা সরিয়ে দেখতে হবে। উৎসাহ ও কৌতূহল নিয়ে পেন্টিংটার নিকট গেলাম। রুমের এক কোণে রাখা চেয়ার এনে পেন্টিংটা যেখানে লাগানো সেই বরাবর মেঝের উপর স্থাপন করলাম। চেয়ারের উপর উঠে পেন্টিংটা ধীরস্থিরভাবে দেয়াল থেকে সরিয়ে নিলাম। পেন্টিংটা সরাতেই চোখটা জল জল করে উঠল আমার। আবেগের বশে মুখে এক ফালি হাসি ফুটল।
রিমনের ডায়েরিটা পেন্টিংয়ের আড়ালে ছিল এতদিন। কাঠ দিয়ে চতুর্ভুজ বানানো হয়েছে, যার ভিতরে ডায়েরিটা রাখা আছে। নির্বিঘ্নে যেন ডায়েরিটা এঁটে আছে। ভূমিকম্প হলেও হয়তো সেটা এদিক সেদিক হবে না। হাস্য উজ্জ্বল চেহারা বানিয়েও খুশি মন দিয়ে ডায়েরিটা দেয়াল থেকে সরালাম এবং চেয়ার থেকে নেমে এলাম। বেডে বসলাম উত্তেজনা নিয়ে। মনেতে উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করেছে। নিশ্চয় রিমন আমাকে নিয়ে ডায়েরিতে দারুণ দারুণ স্মৃতিমাখা কথা লিখে রেখেছে, যেগুলো আমি দেখতে পেলে মন তৃপ্তিতে ভরে যাবে এবং তাকে সেসব জানতে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে গেলে সে লজ্জা পেয়ে যাবে। এটার জন্যই হয়তো সে ডায়েরিটা লুকিয়ে রেখেছে। খুব স্থির স্থিরভাবে কাপা হাতে ডায়েরির প্রথম পাতা উল্টালাম। একে একে 11টি পৃষ্ঠা উল্টানোর পর লেখা চোখে ভাসলো। লেখাটা চোখে পড়তেই আটকে উঠলাম। বুকটা কেঁপে উঠল। মাথায় হাতুড়ির অসংখ্য আঘাত পেলাম বলে মনে হলো। চেহারাতে বিষাদের ঘন কালো ছায়া, যেন কষ্ট দিয়ে সব ভরে গেছে। চোখ দুটো দিয়ে যেন রক্তধারা প্রবাহিত হচ্ছিল আমার। কান্না করে দিব দিব ভাব। যে লেখা দিয়ে রিমনের ডায়েরিতে মনের কথা প্রকাশ করা শুরু হয়েছে, এটা দেখে বুকটা কষ্টে জর্জরিত হবে, এটাই স্বাভাবিক। আমার নিঃশ্বাস আটকে আসছে। মনে হচ্ছে কেউ একজন শ্বসনতন্ত্র আটকে রেখেছে। ডায়েরির শুরুতে যে মানুষটার নাম লিখেছে সেটা আমারই নাম। নাম নিয়ে কোনো আতঙ্ক ভাব ও সংখ্যা নেই, তবে নামের পূর্ব বিশেষণ রয়েছে, আর বিশেষণটা মোটেও প্রত্যাশিত না। এটার জন্যই আমি বিষণ্ণতায় ডুবে গেলাম। রিমনের ডায়েরিতে লিখেছে, অপ্রিয় নিশি, জানি আজও তুমি খুবই ভালো আছো। ভালো থাকারই কথা। যারা অন্যদের প্রতিনিয়ত কষ্ট দিয়ে চলে তারা সবসময় ভালোই থাকে। তোমাকে খুব করে গালি দিতে মন চাচ্ছে, কিন্তু গালি দিতে তো মন ভরবে না। তোমার প্রতি রাগও দূর হবে না, শুধু শুধু নিজের মুখ নষ্ট করা হবে। এই ডায়েরিটার প্রতিটা পাতায় শুধু তোমাকে নিয়ে লেখা দেখতে পাবে, না প্রশংসামূলক কথা লেখা হবে না। যা লিখব সবই তোমার নিন্দনীয় চরিত্রের। তুমি যে খুবই মিথ্যাবাদী ও দুশ্চরিত্র একটা মেয়ে, সেটা কি জানো? মনে পড়ে সেদিনের কথা, যেদিন তুমি শিমুল গাছটার নিচে বসেছিলে আর আমি তোমার বুকে মাথা রেখে বসন্তের কোকিলের সুরেলা কণ্ঠ শ্রাবণ করে মতোয়ারা হচ্ছিলাম। আমার কর্ণ কোকিলের গানে তাল দিয়ে অন্তরে শোকের তৃষ্ণা মেটালেও আমার আঁখি জোড়া ছিল তোমার মুখশ্রীতে মগ্ন। তোমার চাঁদ বদনে তাকিয়ে ভালো লাগার আতিশায্যে সুখের ভুবনে দোলা খাচ্ছিলাম, আর তুমি তোমার মতো করে নানান কথা প্রকাশ করে যাচ্ছিলে। ওই সময় আমি তোমার কথাগুলোর চেয়ে তোমার কণ্ঠস্বর ও মুখোশীয় সৌন্দর্যকে গুরুত্ব দিচ্ছিলাম। তখন মনে হয়েছিল তোমাকে দেখাটাই বড় সুখের প্রাপ্তি। একটা পলক তোমাকে না দেখে কাটানো মানে মূল্যবান সময় মাটির সাথে গুঁড়োচুরো করে মিশিয়ে দেওয়া। কিন্তু আকস্মিক তোমার একটি কথায় থমকে গিয়েছিল। তখন কথাটাকে গুরুত্ব নিতেই হলো। তুমি জানতে চেয়েছিলে যে আমার জীবনে তুমি বাদে অন্য কোনো নারী এসেছিল কিনা, কোনো নারী প্রেমিকা হিসেবে ভালোবাসা দিতে আমার সামনে হাজির হয়েছিল কিনা। আমার সহজ সরল উত্তর ছিল না, তোমার পূর্বে কেউ আসেনি। একই প্রশ্ন তোমাকে করা হলে তুমি উত্তর দিয়েছিলে তোমার জীবনেও কেউ আসেনি। জানো, আজকে তোমার এই কথাটা মনে হতেই খুব হাসি পাচ্ছে, অদ্ভুত হাসি। এই কথা মনে হতে হাসতে হাসতে মরে যেতে ইচ্ছে হয়। তুমি কি জানো, তুমি নিজের মনের সাথে জোর করে তোমার সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছি। মনটা চায় না তোমার সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে, কিন্তু পারি না তোমাকে ছেড়ে যেতে। মনকে মানিয়ে নিয়ে চলি। তুমি হয়তো কখনোই জানতে পারবে না যে কিসের জন্য তোমাকে ছেড়ে যাবার জন্য পোষণ করি। তুমি তো নিজেকে খুব ভালো মেয়ে মনে করো, নিজেকে কুলুষ মুক্ত সতী নারী ভাবো, অথচ তুমি একটা নিকৃষ্ট মেয়ে যে গোপনে জঘন্য কাজ করে আর প্রকাশ্যে পরহেজগারীর পরিচয় দেয়। ডায়েরির পাতায় এতটুকু লেখা উল্লেখ করা আছে। রিমনের লেখা পড়ে নিজের উপরে যেন কেন রাগ হলো। এতক্ষণ তবে প্রচন্ড রকমের উৎসাহ নিয়ে একটা বাজে ডায়েরি খোঁজ করছিলাম,
রাজ্যের যাবতীয় আগ্রহ উৎকণ্ঠা ডায়েরির পাতায় উল্টিয়েছি। মনটাকে শান্ত করে আক্ষেপ ও কৌতূহলের চূড়ায় অবস্থান করে এমন অধ্যত্বপূর্ণ পক্ষপাত দুষ্টু নীল ডায়েরিতে হস্তে নিয়ে পড়তে শুরু করেছি কি শুধু রাগ জমাতে? ডায়েরির একটা কথাও সত্য নয়। রিমন কেমনে পারলো আমাকে নিয়ে এত সব মিথ্যাচার করতে? আমাকে চরিত্রহীন বানানোর অধিকার তাকে দিল কে? রাগে গা জ্বলছিল। মনে হচ্ছিল রিমন নিজে হাতে আমার শরীরের সমস্ত ত্বক কেটে তাতে কাঁচা মরিচ ডলে দিয়েছে। রাগের চরম মাত্রায় পৌঁছে যাওয়ার মন খুব করে চাচ্ছিল ডায়েরিটা ছিঁড়ে ফেলতে। একজন নারী সবচেয়ে বাজেভাবে আহত হয় তার চরিত্রের মাঝে কেউ কালিমা লেপন করলে। নারী সবকিছু মুখ বুজে সহ্য করতে পারে, কিন্তু চারিত্রিক কুৎসা রটানুকি নয়। কোনো নারী তার বিরুদ্ধে অপবাদ সহ্য করতে পারে না। নারীর মূল্যবান সম্পদ তার চরিত্র। যদি সবচেয়ে প্রিয় মানুষটি সেই চরিত্রের দাগ লাগায়, তবে সেই মানুষটি আর প্রিয় পাত্র থাকে না, হয়ে যায় সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। রিমন আমাকে অপবাদ দিয়ে সে তার ভালোবাসার অমর্যাদা করেছে, সেই সাথে অমানুষ হিসাবে পরিচয় দিয়েছে। তার প্রতি যতটা ভালোবাসা শ্রদ্ধাবোধ ছিল, সবই বিলীন হয়ে গেছে তার এমন ক্রুরুচিপূর্ণ লেখা পড়ে। সে কেমনে পারলো নিজের স্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচার করতে? সে মৃত, শুনেছি মৃত মানুষের গালি দিতে নেই, মন্দ বলতে নেই, কিন্তু আজকে এই জঘন্য মৃত মানুষটাকে মন্দ বলতে ইচ্ছা করছে। যদি সে জীবিত থাকতো তাহলে অপবাদ দেওয়ার ইচ্ছায় জন্মের মতো শিক্ষা দিয়ে দিতাম। ডায়েরির প্রথম পাতায় আমার সম্পর্কে এত এত নেতিবাচক কথা লেখা, না জানি বাকি পৃষ্ঠাতে কি কি লিখেছে সে। ডায়েরির পাতা উল্টালাম। পরবর্তী পাতায় নজর দিতেই দেখতে পেলাম বড় বড় অক্ষরে রিমন লিখেছে, সবচেয়ে বাজে মেয়ের নাম থাক, তার নাম নিতেও ঘৃণা লাগছে। এরপর একে একে প্রায় 20টা পাতা উল্টালাম। প্রতিটা পাতায় রিমন লিখেছে নিশি সবচেয়ে বাজে মেয়ে। 21তম ডায়েরির পাতায় নজর দিলাম এবং মনোযোগ দিয়ে পড়লাম, নিশি, তুমি যে অকর্ম করে এখনো নীলর্চির মতো ভালো মানুষের মুখোশ পড়ে আছো, সেই অপকর্মের জন্য কি গোপনে একটু অনুতপ্ত হও না? একটু লজ্জাবোধ হয় না তোমার? অনুশোচনাও হয় না? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখে ঘৃণা লাগে না? অপকর্মের কথা ভেবে কান্না আসে না? আসবে কি করে? বেপরোয়া চরিত্রহীন মহিলার কোনো অনুশোচনা বোধ থাকলে তো চোখে কান্নার নোনা জল আসবে। সেই অপকর্মের কথাটা তোমার মুখের সামনে বলতে চাই, কিন্তু কিছুতেই বলতে পারছি না। বলে কোনো লাভও হবে না বোধ হয়। তুমি নিজের দোষ স্বীকার করবে না, উল্টো আমাকে দোষী হতে হবে। এজন্য তোমার অপকর্মের কথা নিজের কাছে পুষে রাখছি। তোমার পাপের শাস্তি ঠিকই একদিন পাবে। অনুশোচনা করবে, কিন্তু শান্তি পাবে না। তোমার অপকর্মের কথা ডায়েরিতে লিখে রেখে নিজেকে হালকা করছি। নিশি, তুমি কি স্বীকার করবে আমার পূর্বে তোমার জীবনে ভালোবাসার মানুষ এসেছিল, যে ছিল তোমার প্রথম ভালোবাসা, কিন্তু সেই মানুষটা ভালোবাসার মর্যাদা দিতে পারেনি। তোমার সঙ্গে ভালোবাসা বাসির অভিনয় করেছিল। তুমি তার মিথ্যে ভালোবাসা বুঝতে পারোনি, এ কারণে তার জঘন্য আবদার পূরণ করেছ। জঘন্য আবদারটি ছিল তোমার বয়ফ্রেন্ড দেহ চেয়েছিল, তোমার আকর্ষণীয় দেহ। শুরুতে তুমি রাজি না হলেও তার দরদ মাখা আবদারে গলে গিয়ে ঠিকই রাজি হলে এবং তার সাহায্য সঙ্গী হলে। একটা বারও ভাবলে না যে এর পরিণাম কেমন হবে, ভালো হবে নাকি মন্দ। তোমাদের এই অপকর্মের ভিডিও ধারণা করেছিল তোমার সেই বয়ফ্রেন্ড। তোমার ভাগ্য ভালো, সেই আপত্তিকর ভিডিওটি তোমার বয়ফ্রেন্ড ভাইরাল করেনি। আসলে সে ছিল একাধিক মেয়ের প্রেমিকা। অন্যদের চেয়ে তোমাকে একটু কমই গুরুত্ব দিত সে ভেবেছিল তুমি সহজে তার সঙ্গে সম্পর্ক বিনষ্ট করবে না। যদি বিনষ্ট করো তবে সে ভিডিও ভাইরাল করত, কিন্তু তুমি তো তার চাওয়া অনুযায়ী চলছিলে। সম্পর্ক আরো গাঢ় হয়েছিল। এরপরও ভিডিও ভাইরাল করার কোনো কারণই ছিল না তার নিকট।
হঠাৎ একদিন তুমি খবর পেলে তোমার বয়ফ্রেন্ড বিয়ে করতে যাচ্ছে শিল্পপতির মেয়েকে। তুমি এমন সংবাদ শুনে রেগে গিয়েছিলে। তোমার বয়ফ্রেন্ডের নিকট এই ব্যাপারে কৈফিয়ত চাইতে গেলে সে কোনো জবাব দেয়নি, বরং তোমাকে তাড়িয়ে দিয়েছিল। তুমিও সহ্য করতে না পেরে ব্রিজ থেকে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছিলে। ভাগ্যিস ওই দিন আমি ব্রিজে উপস্থিত ছিলাম। অচেনা এক মেয়ে ব্রিজ থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করতে যাচ্ছে দেখে দাঁড়িয়ে থাকতে পারিনি। তোমার কাছাকাছি গিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আত্মহত্যা কোনো সমাধান নয়, তবুও তুমি মানতে চাওনি। বাধ্য হয়ে থাপ্পড় মেরেছিলাম। এই থাপ্পড়েই অজ্ঞান হয়ে গিয়েছিলে। জ্ঞান ফেরার পর তুমি বুঝতে পারলে কাজটা ঠিক করতে যাচ্ছিলে না। তোমার মধ্যে উপলব্ধি হলো আত্মহত্যা করার ভূত মাথা থেকে চলে গিয়েছিল। ওই দিন পর থেকে আমরা বন্ধু হয়ে গিয়েছিলাম। 5 মাস ধরে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক চলছিল। হাসি খুশিতে কাটিয়ে দিচ্ছিলাম প্রতিটা দিন ও রাত। সারা রাত কথা বলতাম প্রায় রাত্রিতেই। ততদিনেও জানতে পারিনি তুমি কিসের জন্য সেদিন আত্মহত্যা করতে যাচ্ছিলে। 5 মাস পর তুমি হঠাৎ করে প্রপোজ করে বসলে। আমিও দুর্বল হয়ে গিয়েছিলাম তোমার প্রতি, তাই ফিরিয়ে দিতে পারিনি। ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছিলাম। প্রেমের সম্পর্ক চলতে লাগলো। আমরা সুখেই কাটাচ্ছিলাম, কিন্তু তুমি হঠাৎ করে একদিন অন্যরকম কিছু চেয়ে বসলে এবং আমি সেটার সমাধান বের করলাম। 1.5 বছর ধরে প্রেম চলার পর আমি সিদ্ধান্ত নেই তোমাকে বিয়ে করব। অতঃপর বিয়ে করেও ফেললাম, কিন্তু বিয়ের পর দিন তোমার সেই বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে যায়। সে আমার সঙ্গে দীর্ঘ সময় ধরে নানা বিষয় নিয়ে আলাপ করে। হঠাৎই সে আমাকে একটা ভিডিও দেখায়। ভিডিওটা দেখা মাত্রই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। মনে হচ্ছিল আমি জীবিত নই, মৃত লাশ। ওই ভিডিওতে ছিল তোমাদের অপকর্মের দৃশ্য। সেটা দেখা মাত্রই আমার মন থেকে তোমার প্রতি সমস্ত ভালোবাসা হারিয়ে গিয়েছিল। আমার হৃদয়ের গহীনে যার নাম খোদাই করা ছিল, সেই নাম এক মুহূর্তেই বিলীন হয়ে গিয়েছিল। নিশি, তোমাকে ঘৃণা করি, আমি প্রচন্ড ঘৃণা করি। রিমনের লেখা পড়ে প্রচন্ড রকমের হাসি আসছিল। হাসি চেপে রাখার প্রাণপণে চেষ্টা করছি, কিন্তু পারছি না। খিকখিক করে হাসতে হলো। রিমন আমার জীবনে প্রথম ও শেষ ভালোবাসা। সে বাদে অন্য কেউ এই জীবনে ভালোবাসার মানুষ হিসাবে আসেনি। অর্ণব আমাকে নিয়ে যা দাবি করেছে সেসব সত্য নয়। অর্ণবের সঙ্গে যদি প্রেম থাকতো সেটা আমার স্মৃতিতে থাকতো। অর্ণব যুক্তি দেখিয়েছে রিমন আমার মস্তিষ্ক থেকে 13 মাসের স্মৃতি বিলীন করে দিয়েছে। এটা পুরোপুরি মিথ্যা এবং অবিশ্বাস্য কথা। অর্ণব ও রিমন দুজনেই আমাকে নিয়ে গেম খেলেছে। রিমনের গেম খেলা শেষ হলেও অর্ণবের গেম খেলা হয়তো ভালোভাবে শুরুই হয়নি। রাগে দুঃখে চোখে দুধারা দিয়ে জল গড়িয়ে পড়ল। পানি ঝরছে ঝরুক, সেদিকে তাল না দিয়ে পরবর্তী ডায়েরির পাতাতে নজর দিলাম। কিছুই লেখা নেই পরবর্তী পাতায়। এইরকম আরো 50টি পেজ উল্টালাম, কোনো লেখা পেলাম না। সর্বশেষের পৃষ্ঠায় লেখা পেলাম। শেষ পর্যন্ত নিশিকে আমি ডিভোর্স দিতে বাধ্য হই। নিশিও বিষয়টা হাসি মুখে মেনে নিয়ে আমার জীবন থেকে চলে যায়। ভেবেছিলাম সে চলে যাওয়ার পর নিজ সঙ্গতায় দুর্বিষহ জীবন কাটাতে হবে, কিন্তু না। দেখা পেয়েছিলাম এক অশ্বরীর, যাকে দেখে মনে হয়েছিল এই পৃথিবীতে আমার আগমন শুধু তারই জন্য। 27 বছরের জীবনে কখনো এমন ভালো লাগা তৈরি হয়নি আমার হৃদয়ে। অশ্বরীকে দেখা মাত্র বুকের মাঝে মৃদুভাবে কাঁপন সৃষ্টি হয়েছিল। সেই কাঁপনের পর সক্রিয় সুখ প্রাপ্ত হয়েছিলাম। সেই সুখে দম আটকে মরে যাবার উপক্রম হয়েছি। স্বর্গের পরীর মতো সুন্দরী ওই রমণীর সৌন্দর্য দিশেহারা হয়ে গিয়েছিলাম। অপসরীর দীঘল কালো চুল, হরিণ চোখ, হীরার মতো চকচকে চেহারা ও গোলাপের পাপড়ির মতো কোমর, গালের ত্বক ও রসে টুইটুম্বর ঠোঁটের রেখাতে মুগ্ধ হয়ে হারিয়ে গিয়েছিলাম অজানা সুখের রাজ্যে। ওই দিনের পর থেকে নিজের সমস্ত ধ্যান ধারণা পরিবর্তন হয়ে
শুধু স্বর্গপুরীকে আপন করে পাবার চিন্তা বিভোর হয়েছিলাম। তার পিছু নিতে নিতে এক সময় সে আমার সঙ্গে কথা বলতে শুরু করে। অনেক সাধনার পর যে বন্ধুত্বের হাত বাড়িয়েছি, প্রথম দিনের কথায় সে মুগ্ধ হয় এবং তার আশানুরূপ সিদ্ধান্ত শুনতে পাই। সে বন্ধু হিসেবে থাকবে এমন সিদ্ধান্ত নেই। শুরুতে বন্ধুত্বের সম্পর্কে প্রেম তৈরির মূল রাস্তা, তাই আমিও বন্ধুত্ব খুশি ছিলাম। এরপর থেকে তার সঙ্গে কথা চলতে থাকে। ততদিনেও তার নামটা জানা হয়নি। মনে মনে তার নাম ঠিক করে রেখেছিলাম। তাকে পরি বলে ডাকতাম, কিন্তু হঠাৎ করে মনে হয়েছিল আরে এটা তো তার প্রকৃত নাম নয়। তখন জানার আগ্রহ জেগেছিল আমার পরীর প্রকৃত নাম কি। তার থেকে নামটা জানতে পেরে আঁতকে উঠেছিলাম। আতঙ্কিত ভাব আমার চেহারায় ঘিরে ধরেছিল। আমার পরীর প্রকৃত নাম নিশি। এর নামও নিশি শুনে মুহূর্তেই চেহারায় বিষের ছাপ ঘিরে ধরেছিল। বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম, তবে নিজেকে শান্ত রেখেছিলাম এই ভেবে যে নামে কি পরিচয়, কর্মেই সব। মন থেকে ভ্রান্তিকর ধারণা বিলীন করে দিয়ে নিশির সঙ্গে দেখা সাক্ষাৎ চলতে লাগলো। সুযোগ বুঝে একদিন তাকে প্রপোজ করে ফেলি। প্রস্তাবের প্রথম দিকে সে রাজি না হয়েও প্রায় 15 বার প্রপোজ করার পর সে রাজি হয়ে যায়। আমার দ্বিতীয় ভালোবাসার মানুষটির সঙ্গেও চুকিয়ে প্রেম চলতে থাকে। অতঃপর দীর্ঘ 1.5 বছর প্রেমের পর দ্বিতীয় নিশিকে বিয়ে করে ফেলি। কিন্তু বিয়ের পঞ্চম দিনে শপিং কমপ্লেক্সে দেখা হয়ে যায় আমার প্রথম ভালোবাসার মানুষটির সঙ্গে। সে আমাকে দেখে এরপর ডায়েরির পাতায় আর কোনো লেখা খুঁজে পেলাম না। কৌতূহল জেগে বসলো আমার মাথায়। কৌতূহলে মন জানতে চাইলো যে রিমন এরপর কি লিখতে চেয়েছিল। না, ঘোর আক্ষেপের মধ্যে ডুবে গেলাম। উসখুস ভাব তৈরি হয়ে গেল, মাথা ঝিম মেরে গেল। তবে পুরো ডায়েরি পড়ে যা বুঝতে পারলাম তা হলো রিমন আমাকে দুশ্চরিত্রা বলেনি, বলেছে তার প্রথম ভালোবাসার মানুষটি কি। রিমনের প্রথম প্রেমিকার নাম ও আমার নামে একই, নিশি। শুধু নামেই মিল, চেহারা, চালচলন ও বৈশিষ্ট্যে কোনো মিল নেই। রিমন তার প্রথম প্রেমিকার সঙ্গে বিয়ের সম্পর্ক জড়িয়েছিল। এর মানে সে আমাকে মিথ্যা বলেছিল। তার উক্তি ছিল আমি তার প্রথম ভালোবাসা। রিমন নিজে কঠিন সত্যকে লুকিয়ে মিথ্যাচার করেছে আমার সঙ্গে, অথচ সে একই রকম মিথ্যাচারের দোষে তার প্রথম প্রেমিকাকে সহ্য করতে পারছে না। আসলে সবাই নিজের বুঝটা খুব ভালো করে বুঝে। নিজে দোষ করলে সেটা নিছক ভুল, অন্য কাউকে হলে সেটা ক্ষমার অযোগ্য অপরাধ। রিমন তার প্রথম প্রেমিকার সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়ালেও দাম্পত্য জীবন স্থায়ী হয়নি। যখন রিমন তার স্ত্রীর গোপন অপকর্মের কথা জানতে পারল, তখন সিদ্ধান্ত নিল তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক রাখবে না, নষ্ট করবে। এবং সেটাই হয়েছিল। সবই তো বুঝলাম, কিন্তু ডায়েরির শেষ বাক্যটা পড়ে রহস্যময় জালে আটকে গেলাম। রিমন আমাকে বিয়ে করার 5ম দিনে বাসা থেকে বের হয়ে শপিং মলে গিয়েছিল এবং সেখানে তার প্রথম গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা হয়। তার সঙ্গে দেখা করে কি হয়েছিল সেটা ডায়েরিতে লেখা নেই। সত্যি ব্যাপারটা আমাকে ভাবনায় ফেলে দিল। ভাবনাতে ডুবে গেলাম গভীরভাবে, কিন্তু কিছুই বের করতে পারলাম না। রাত 9টার দিকে অর্ণব বাসায় ফিরল। তাকে খুবই চিন্তিত দেখাচ্ছিল, চেহারা মলিন হয়ে আছে। কি এমন হয়েছে তার যে এমন বিষণ্ণ লাগছে? সকালে অর্ণব তাড়াহুড়ো করে বাসা থেকে কি জন্য বের হয়েছিল জানতে হবে এখন। অর্ণব ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আমার রুমে ঢুকলো। এর পূর্বে রিমনের আরো একটা ডায়েরি হাতে নিয়ে বসে আছি। ডায়েরির পাতায় চোখ দিইনি। মলাটের উপর মার্কার পেন দিয়ে বড় অক্ষরে রিমন তার নিজের নাম লিখে রেখেছে। এই ডায়েরিটা পাওয়া গেছে দরজার ডান পাশে রাখা একটি পেন্টিং এর আড়ালে। অর্ণব আমার হাতে ডায়েরিটা দেখা মাত্রই ঘাবড়ে গেল। চোখ দুটো মরা করুর মতন বানিয়ে তাকিয়ে রইল। তার আতঙ্কিত চোখ জোড়ার দিকে তাকাতেই ভয় পেয়ে গেলাম। তার এভাবে তাকানোর ঠিক রহস্য ধরতে পারলাম না। অর্ণব অদ্ভুত দৃষ্টিতে কিছু মুহূর্ত তাকানোর পর আমার দিকে ধাবমান হয়ে হাত থেকে ডায়েরিটা ছিনিয়ে নিয়ে উচ্চস্বরে বলল, এটা কই পেলে? ডায়েরিটা কেন হাতে নিয়েছো? আশ্চর্য হয়ে গেলাম তার কথা শুনে। এই ডায়েরিতে হাত দিলে তার কিসের সমস্যা?
ডায়েরিটা আমার স্বামীর, তার তো নয়। তবে সে এভাবে বলছে কেন? ডায়েরিটা আমার হাত থেকে ছিনিয়ে নেওয়াটা পছন্দ হলো না, মেজাজ বিগড়িয়ে গেল। আমিও কপট রাগ দেখিয়ে অর্ণবের হাত থেকে ডায়েরিটা কেড়ে নিলাম। অর্ণব স্মিত হেসে শীতল কণ্ঠে বলল, প্লিজ নিশিত, ডায়েরিটা দিয়ে দাও। ভ্রু নড়ে উঠল আমার, কপালে ভাঁজ ফেলে বললাম, আপনাকে কিসের জন্য ডায়েরি দিব? এটা কি আপনার ডায়েরি? আমার না, সেটা ভালো করেই জানি, কিন্তু তুমি এই ডায়েরিটা পড়তে পারবে না। কে বলেছে পারবো না? আমার স্বামীর ডায়েরি এটা, তার ডায়েরি নিয়ে যা তা করতে পারি, আর এসবও আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি আপনার কাজ করুন, এর মধ্যে নাক গলাতে আসবেন না। তাড়াতাড়ি খাবার খেয়ে শুয়ে পড়ুন। আর বলে যান, সকালে আপনাকে ফোন দিয়েছিলাম, ফোন রিসিভ করে উল্টো পাল্টা বকছিলেন কেন? ডায়েরিটা দাও, সব খুলে বলবো। জি না, ডায়েরিটা আপনি পাচ্ছেন না। তাহলে আমিও তখনকার বিষয়টা খুলে বলছি না। না বললেন, আমি বুঝতে পেরেছি তখনকার সবই মজা ছিল, আপনি মজাই করেছেন। আর হ্যাঁ, রিমনের ফোনটা দিন। তার ফোন আপনার কাছে কিসের জন্য? সেটার কারণও বলবো, ডায়েরিটা দিয়ে দাও। মোটেও না, আমি খুব ভালো করে বুঝতে পারছি এই ডায়েরিতে এমন কিছু লেখা আছে যা আমার ও আপনার বিষয়ে জড়ানো। পড়লেই আপনার গোপনীয়তা জেনে যাব, সেই বই ডায়েরিটা পড়তে দিতে চাইছেন না, এটাই তো? ঠিক ধরেছ। এবার মহানন্দের ডায়েরিটা পড়ো। আমি গেলাম। কই যেতে চাচ্ছেন? বাসা থেকে বের হয়ে যাব, দম বন্ধ লাগছে এখানে। দম বন্ধ লাগবে কিসের জন্য? আজব তো। জানি না, যাই হোক, তোমাকে সকালের ঘটনাটা খুলে বলি। সকালে একটা দুঃসংবাদ শুনে বাসা থেকে বের হয়েছিলাম। দুঃসংবাদটা সিমিকে নিয়ে। কি এমন দুঃসংবাদ বলেন তো শুনি। বলছি, চুপ করে শোনো। সিমি পুলিশের হাতে ওই দিনও ধরা দেয়নি। ওই দিন সে তার চাচাতো ভাইয়ের ফুসলানো কথা শুনে এক জায়গায় আত্মগোপন করেছিল। তার চাচাতো ভাই বিয়ের কথা বলায় বেশ কয়েক রাত একই বাসায় অবস্থান করেছিল। এমনকি দুজনে একই রুমে রাত কাটিয়েছিল। সিমিকে ঘুমের ঔষধ খাইয়ে রেপ করে তার কাজিন সেটার ভিডিও ধারণ করে রাখে। 1 মাসের আগের ঘটনা এটা। আজকে সকালে সিমি তার চাচাতো ভাইকে খুন করেছে। পুলিশ তাকে ধরতে গেলে বাসার ছাদ থেকে লাফ দিয়ে মারা যায়। আফসোস, মেয়েটা এবারও ভুল করলো। তার মৃত্যুর খবর শুনেই সকালে ওইভাবে বাড়ি থেকে বের হয়েছিলাম। খুব খারাপ লাগছিল ওর জন্য, বাহিরে কাটাতে ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমার বাসায় ফিরে যাই। কিন্তু এখানে এসে তোমার উল্টোপাল্টা কথা শুনে মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। ডায়েরি নিয়ে পড়ে আছো তুমি। আরে, ডায়েরিতে আমাকে নিয়ে কি এমন লেখা থাকবে? ডায়েরিটা দয়া করে দাও। এই তো অনেক কিছুই জানলাম, এখন বলেন ফোনে ওরকম কেন বলছিলেন? তোমার সঙ্গে মজা করছিলাম। তুমি গত রাতে যেভাবে আমাকে থাপ্পড় মেরেছিলে, এতে প্রচন্ড রাগ হয়েছিল। আমি তো সকালে সিদ্ধান্ত নিয়েছিলাম এমন একটা নাটক করব যাতে তুমি নিজেকে পাগল ভাবো। তোমার শরীরে জ্বর ছিল, গায়ে ব্যথা, সবাই গতকালে বৃষ্টির ভেজার কারণে। ওই রাতে ওই সময় তোমাকে ছেড়ে ছাদ থেকে চলে আসার পর বারান্দায় দাঁড়িয়ে নিঃশব্দে কান্না করেছিলাম প্রায় 35 মিনিট ধরে। হঠাৎ মনে হয়েছিল তুমি তো এখনো ছাদে আছো, তাই আবারও ছাদে যাই এবং গিয়ে দেখি তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। পাজা কুলে করে তোমাকে রুমে নিয়ে আসি এবং গায়ের ব্লাউজ পেটিকোট খুলতে বাধ্য হই। এটার জন্য দোষ দিও না, পরিস্থিতিতে পড়ে এটা করতে বাধ্য হয়েছিলাম। তোমাকে নতুন কাপড় পরিয়ে দেওয়ার পর আমিও নতুন কাপড় পরে নেই। বাধ্য হয়ে তোমার কাছেই শুয়েছিলাম। ঘুমের মধ্যে তুমি উল্টাপাল্টা বলেছিলে। তোমার বাবা মাকে তুমি খুন করেছো, ছোট ভাইকে খুন করেছো, এরকম অনেক কিছু। আরো বলেছিলে তোমার রাজপ্রাসাদটা কেউ দখল করতে পারবে না। ঘুমের মধ্যে এইসব শুনে মনে হয়েছিল তোমার মাথায় সমস্যা আছে এবং সিদ্ধান্ত নেই সকালে বিষয়টা খুলে বলবো, কিন্তু সেটার কথা মনে ছিল না। তোমার বাবা মা বাসায় এলে কথাটা আকস্মিক মনে পড়ে, কিন্তু তাদের সামনে বলতে পারিনি। তবে সিদ্ধান্ত নিয়েছিলাম এমন কিছু করব
যাতে তুমি কিছু সময়ের জন্য নিজেকে পাগল ভাবো। এই জন্য ফোনে ওরকম কথা বলেছিলাম। তোমার ছোট ভাইকে মিথ্যা বলতে অনুরোধ করেছিলাম। তোমার বাবা মাকে বলেছিলাম বাসা থেকে বের হয়ে যেতে। তারা আমার কথা ফেলে দেয়নি। আজব তো, আপনি এইসব কি করে পেলেন? আপনি কি পাগল? এসব করে কিছুই পাইনি, তবে পৈশাচিক আনন্দ পেয়েছি। ধুর, আপনি আমার সামনে থেকে চলে যান তো, আপনাকে সহ্য হচ্ছে না। যাব, ডায়েরিটা দাও। মরে গেলেও না। নিশি, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। বারে বারে হলেও তবু দিব না। ডায়েরি দিবে না? না। খুন করব। কাকে? তোমাকে। কি? আমি খুনি, এটা আমার পরিচয়। আজকে কিছুই গোপন করব না, সব খোলাসা করব। তবে সবকিছু খুলে বলার পর নিঃসংকোচ ভাবে খুন করব। জেনে নাও যে কাউকে খুন করার পর যে পরিমাণ আনন্দিত হই সেটা অন্য কিছুতেই মেলে না। কাকে খুন করবেন? তোমাকে। কি আবল তাবল বকছেন? আবল তাবলই, আমার কথা মন দিয়ে শোনো। আমার নাম অর্ণব, রিমন কোনোটাই নয়। আমার নাম হিমেল চৌধুরী, যে কিনা শহরের সবচেয়ে বড় সিরিয়াল কিলার। আমি এতটাই ভয়ানক খুনি যে আত্মগোপন করে থাকতে হয় না, কারণ পুলিশ আমার গোলামি করে। আমার টাকার নিকট তারা বাধা। অদ্ভুত শোনালেও সত্য যে আমি টাকার জন্য কাউকে খুন করিনি। আসলে খুন করা আমার নেশা। এই জন্য টাকা উড়িয়ে হলেও পৈশাচিক আনন্দ লুটিয়ে নিতে ভয়ানক নিঃসংকোচায় খুন করি। যাকে খুন করার ইচ্ছে জাগে। খুন করার সময় ভালো মন্দ, ছোট বড়, নারী পুরুষ এইসব বিবেচনা করি না। অর্ণবের কথা ঈষৎ কেঁপে উঠলাম, ভয় পেলাম। ভয়ে গা ছমছম করছিল এবং তাকে মিনমিনে গলায় বললাম, তারপর? অর্ণব গরম চোখে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, চুপ করে শোনো। তোমাকে 1.5 বছর পূর্বে বিয়ে করিনি, বিয়ে করেছি 6 বছর পূর্বে। ঠিকই শুনেছ, 6 বছর পূর্বে। তোমার মাথায় এক এক সময় এক এক রকমের স্মৃতিমাখা গল্প ঢুকিয়ে দেই। তোমাকে পাগল বানাতে সাময়িক বা দীর্ঘ সময়ের জন্য মস্তিষ্কের ভারসাম্য বিনষ্টকারী ক্ষতিকরই ইঞ্জেকশন তোমার দেহে প্রয়োগ করি। অতঃপর তুমি মানসিকভাবে বিপর্যন্ত হলে লম্বা সময়ের জন্য হসপিটালে অ্যাডমিট থাকো। আর আমি তোমার বিশাল সাম্রাজ্য ভোগ করি। 5 বছর 6 মাস পূর্বে যখন তোমাকে পাগল বানালাম এবং সুস্থ হলে, তখন তুমি এই সম্পত্তির একটা টাকাও আমাকে দিতে চাওনি। তাই পুনরায় তোমাকে পাগল বানাতে হয়েছিল। এরপর থেকে তোমাকে প্রতি বছর 2 বার পাগল বানিয়ে রাখতাম। প্রতি বছরে মাত্র 3টা মাস সুস্থ থাকতে। 1.5 মাস পূর্বে তুমি সম্পূর্ণ সুস্থ ছিলে। ওই দিন কি করলাম? তোমাকে সঙ্গে নিয়ে কাজী অফিসে গেলাম বিয়ে করার জন্য। অথচ ওটা নাটক ছিল। কাজীকে টাকা দেওয়া হয়েছিল অনেক আগেই, তাই বিয়েটা পড়ান তিনি। ওনাকে দিয়ে 6 বছরে মোট 19 বার আমাদের বিয়ে পড়ানো হয়েছে। তোমাকে প্রতিবার পাগল বানানো হয় নিজের স্বার্থে। পরিপূর্ণ সুস্থ হয়ে গেলে এতটাই স্ট্রেট হও এবং সম্পত্তির রক্ষার জন্য এতটাই মরিয়া হয়ে ওঠো যে মেনে নিতে পারি না তোমার আচরণ। আমার তো প্রচুর টাকার দরকার হয়, না হলে আমাকে পুলিশ ছাড়বে না। পুলিশদের নিকট টাকাই সব। আর সেই টাকা আমি কই পেতাম? তোমাকে ছাড়া সম্ভব ছিল না, যা আজও না। প্রতিবার তুমি পাগল হয়ে গেলে তোমার মস্তিষ্ক থেকে আগের বছরের স্মৃতি বিলীন করে দেওয়া হয়। এমনকি তোমার পাস্ট লাইফের সমস্ত স্মৃতিও নষ্ট করে দেওয়া হয়। তুমি ভুলে যাও এই বিশাল সাম্রাজ্যের কথা। এমনকি ভুলে যাও তোমার ভালোবাসার মানুষটির নাম ও তার চেহারার কথা। এবার যখন তুমি সুস্থ হলে, তখন তোমাকে এমন ভাবে বশ করলাম যাতে তুমি বিশ্বাস করো তোমার সঙ্গে 1.5 বছরের প্রেম ছিল এবং আমার 1.5 বছরের প্রেম করার পর পালিয়ে বিয়ে করেছি। এত বিশ্বাস করো যে তোমার বাবা মা তোমাকে ত্যায্য করেছে পালিয়ে বিয়ে করার। এই সবই আমি তোমার মাথায় ঢুকিয়ে দিয়েছি।
প্রতি বছরে যেটুকু সময় তোমাকে সুস্থ রাখতাম সেটুকু সময় তোমার স্মৃতিতে নানান মিস্টিরিয়াম গল্প ঢুকিয়ে দিতাম। যতদিন আমার প্রয়োজন হতো ততদিন সুস্থ রাখতাম এবং এমন সব ইঞ্জেকশন তোমার দেহে পুশ করতাম ও এমন ভয়ানক ভায়োলেন্স কাহিনী শুনতাম যে তুমি পুনরায় পাগল হয়ে যেতে। সেই সব স্মৃতি ও পূর্বের স্মৃতি বিলীন করে দিতাম। মস্তিষ্ক বিঘ্ন ঘটাতো ইঞ্জেকশন প্রয়োগের মাধ্যমে। ভাবছো এমনটা না করে তোমাকে মেরে ফেললেও তো ভালো হতো। না, এটা করা যাবে না কখনোই। এমনটা করলে সোনার ডিম পাড়া হাঁসটাকে হারাতে হবে। তোমার 100 কোটি টাকার সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। একমাত্র উত্তরাধিকারী তুমি। তোমাকে মেরে ফেললে সমস্ত সম্পত্তি চলে যাবে অনাথ আশ্রমে। কারণ উইলে এটাই লেখা ছিল। ভালো করে জানি আমি তোমার মন জয় করতে পারবো না। তোমার মন জয় করে সম্পত্তির এতটুকু অংশ আমার করে নিতে পারবো না। কারণ আমি ওথেলো সিলড্রোমে আক্রান্ত। তুমি এত ভালো মেয়ে, তবুও তোমাকে নিয়ে সন্দেহ হয়। মনে হয় তুমি আরেকজন পুরুষকে নিয়ে বাজে সম্পর্ক আছে। এটা প্রতিটা সময় মনেতে জাগে। তাই তো তোমাকে ইগনোর করে চলি। তোমার প্রতি ভালোবাসা হারিয়ে ফেলেছি এই ডিভোর্সটার ভোগে। তুমি সুস্থ থাকা কালীন একদমও পারতো না তোমার সাথে। লাগতো ঝগড়া। তাই তো তোমাকে পাগল বানিয়ে মাসের পর মাস আমার থেকে দূরে রাখি। এরপরও কষ্ট হয় না। তোমার বাবা মা ও ভাইকে 5 বছর পূর্বেই খুন করেছিলাম, কারণ তারা আমার মুখোশ ধরে ফেলেছিল। বর্তমানে তুমি যাদের বাবা মা মনে করো তারা প্রকৃতপক্ষে কিছুই নয় তোমার। তারা অভিনেতা অভিনেত্রী। রিফাত ছেলেটাও। তারা আমার বাইরে কোনো কাজ করে না। আজ সকালেও তারা আমার কথা মতো চলেছে। শিমলা নামে যাকে চিনো, যাকে তোমার ননদ মনে করো, সত্যিকার অর্থে সে তোমার ননদ নয়, কারণ সে আমার বোন হয় না। এমনকি সে রিফাতকে বিয়ে করেনি। তাদের নাটক করতে বলেছিলাম এই জন্যই, যাতে তোমার নিকট মনে হয় তুমি বউ হয়ে এই বাসায় এসেছ, যে বাসাতে ননদও বাস করছে বিদেশ থেকে ফিরে এসে। এই বাসাটা তোমার নয়, আমার বাসা। এটা মাথায় ঢুকিয়ে দিতে এত শখ করা। তোমার তো 6 বছরের স্মৃতি মস্তিষ্ক থেকে বিলীন। তাই জানো না তোমার কি পরিমাণ সম্পত্তি ও শিল্প কারখানা রয়েছে। তোমার আসল বাসা এটা নয়। আসল বাসাতে আমি একা থাকতাম। মাঝে মধ্যে সিমিও থাকতো। একটা গোপন সত্য বলি, সিমি আমার রক্ষিতা ছিল। ওর দেহকে ভীষণ ভালো লাগতো আমার। এজন্য টাকার বিনিময়ে তাকে বাসায় নিয়ে রাখতাম। আর এই বাসাটা 5 বছর হলো কিনেছি। তুমি আসল বাসাতে গেলে বুঝে যাবে এটা তোমার নিজের বাসা। অথচ এই বাসাতে বসবাস করে একটা 12 টের পাও না যে এটা তোমার ওই টাকায় ক্রয় করা বাসা। বরং ভাবো এটা তোমার স্বামী রিমনের বাসা। কারণ আমি তোমার মাথায় এটা ঢুকিয়ে দিয়েছি। আরো পরিষ্কারভাবে খুলে বলি, আমাদের বিয়ের 7ম দিনই এই বাড়িতে সিমিকে বউ বানিয়ে এনেছিলাম তোমাকে মানসিকভাবে কষ্ট দিতে। কিন্তু আমি নিজেই তোমাকে ওই সময় মিথ্যে কিছু গল্প বলে সান্ত্বনা দিয়েছিলাম। নতুন গল্প তৈরি করে প্রায় 1.5 মাস তোমাকে স্বাভাবিক জীবনে রেখে নিজের স্বার্থ হাসিল করেছি। বিয়ের 7ম ও 8ম দিনের রাত্রিতে যাবতীয় ঘটনা ঘটিয়ে তোমাকে মিস্টিরিয়াসের স্বাদ দিয়েছিলাম, যেন তুমি আমাকে নিয়ে ভাবো যে রিমনের তুমি মৃত হিসেবে দেখেছো ওটা রিমন নয়। আসলে ওটা মানুষই ছিল না, ছিল ফেক বডি। হুবহু রিমনের মতো করে আর্কিটেকচার নির্মাণ করেছিল। অ্যাম্বুলেন্স ভাড়া করে বডিটা বাসার সামনে পৌঁছে দিতে বলি এবং তারা সেটাই করে। মূলত তোমার মাথায় ঢোকানোর চেষ্টা করেছিলাম যে তোমার রিমন মারা গেছে। ততদিনে আমি তোমার থেকে 3টা গুরুত্বপূর্ণ প্রজেক্টের সাইন করে নিয়েছি। রিমন মারা গেছে এটার বিশ্বাস তোমার মাথায় ঢুকিয়ে তোমাকে কিছুটা মানসিক অশান্তিতে রেখেছিলাম, যাতে তুমি প্রজেক্টের ফাইলে সাইন করার মুহূর্তে মনোযোগ না দাও। যদি সুষ্ঠুভাবে ও মন দিয়ে প্রজেক্টটা ফাইল পড়তে, তবে কিছুতেই সাইন করতে না। তখন আমার এত গুরুত্বপূর্ণ
প্রজেক্ট হাতছাড়া হতো। এই জন্য রিমন মারা গেছে। এটার মাস্টারমাইন্ড প্ল্যান করলাম। রিমন ও অর্ণব নামে দুটো ভিন্ন চরিত্রের গল্প তোমাকে শুনিয়েছিলাম, যাতে তুমি দ্বিধায় পড়ে যাও। তোমার মাথায় ঢোকানোর চেষ্টা করেছিলাম যে রিমন বাজে লোক, যে তার বন্ধুর স্ত্রীকে বিয়ে করেছে বন্ধুর সঙ্গে গাদ্দারি করে। আসল সত্য তো এটাই যে রিমন ও অর্ণব একই ব্যক্তি। সবচেয়ে বড় সত্যি, রিমন ও অর্ণব বানানো চরিত্র। দুইজনই আমি, তবে আমার নাম হিমেল, অর্ণব কিংবা রিমন নয়। আর আজকে তুমি প্রথম ডায়েরিতে যা পড়েছ সেই সবই মিথ্যা। মিথ্যা লিখে রেখেছি এ কারণেই যাতে তুমি বিশ্বাস করো রিমন আগেও একটা মেয়েকে বিয়ে করেছিল, যে মেয়েটার নাম নিশি, এবং আমি যে রিমন নয় এটাও যাতে স্বীকার করো। দ্বিতীয় ডায়েরিতে যা লেখা সেসব মিথ্যা নয়। ডায়েরির লেখা পড়লে জানতে পারবে তোমার আসল পরিচয় ও আমার বহুরূপের বর্ণনা। এখন সেসব পড়ার দরকার নেই। সব সত্য আমি তোমার নিকট প্রকাশ করলাম, কিন্তু আফসোস তুমি এসব আর মাত্র 2 দিন মনে রাখতে পারবে। 2 দিন পর তোমাকে আবারও পাগল বানিয়ে দেওয়া হবে। এই 1.5 মাসের মতো সময় তোমার থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্টের ফাইলে সাইন করিয়ে নিয়েছি। এখন তোমাকে আমার প্রয়োজন নেই। তুমি এবার পাগলাগারদে চলে যাও, অন্যরকম বিলাসী জীবন ভোগ করতে। তবে এটা সত্য, তোমার ভালো ট্রিটমেন্ট চলবে, তবে সুস্থ হবে ধীরে ধীরে। প্রায় 6 মাস লাগবে সুস্থ হতে। সুস্থ হতে গেলে তোমার ওই দিন থেকে বছরের শুরু বলে মনে হবে। তারপর আবারও তোমার সঙ্গে আমার পরিচয় হবে। একটা ভিডিও দেখে বোঝানোর চেষ্টা করা হবে তোমার আমার প্রেমের সম্পর্ক 1.5 বছরের। যদিও সহজে বিশ্বাস করতে চাইবে না, তবে একাধিক ভিডিও দেখানোর পর তুমি বিশ্বাস করবে যে আমাদের মধ্যে গভীর প্রেম ছিল। ভিডিওগুলো কিসের তা কি জানো? জানোই তো, ভিডিওগুলো আমাদের শারীরিক সম্পর্কের। তুমি ভিডিও দেখে অবিশ্বাসের সুরে প্রথমবার বলবে, এসব আমি করিনি, এসব করলে মনে থাকতো আমার। তখন আমার উত্তর হবে, তুমি রোড অ্যাক্সিডেন্ট স্মৃতি হারিয়ে সব ভুলে গেছো। এরপর তুমি সবকিছু বিশ্বাস করবে, আর আমি পরের দিন তোমাকে কাজী অফিসে নিয়ে বিয়ে করব। শুরু থেকে তোমার সঙ্গে আবার অভিনয় তৈরি করব। অর্ণব, রিমনের মতো নতুন নতুন কোনো চরিত্র, যেখানে থাকবে সিমি, রিভাত, শিমলার মতো চরিত্র, থাকবে নিশির বাবা মা এবং রিমনের বাবা মা। এভাবেই তো 6 বছর ধরে চলেছে। অর্ণবের কথা শুনে, না না, তার নাম তো অর্ণব কিংবা রিমন নয়, তার নাম হিমেল। হিমেল সমস্ত ঘটনা বলা শেষ করে খিকখিক করে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেতে লাগলো। আর আমি নিস্তব্ধ, নিথর, অর্থবস্তুহীন কোনো জীবের মতন হয়ে ঠাঁই দাঁড়িয়ে আছি। কষ্টের মাত্রা এতই যে বুকটা ফেটে চচ্চির হয়ে যাচ্ছে। কান্না করব, কিন্তু কান্না আসছে না, যেন কান্না বুকে চেপে রেখেছে কেউ। চোখের জলও হয়তো ছড়তে চাচ্ছে না আমার কষ্টের আত্মিককে। দম আটকে আসছে, প্রাণ চলে যাচ্ছে এমন লাগছে, বুক ফেটে চচ্চির হয়ে যাচ্ছে। এত কিছু বড় হিমেলের প্রতি রাগ হচ্ছে না, হচ্ছে নিজের প্রতি। এমন একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাকে বিয়ে করেছিলাম। আজ থেকে 6 বছর পূর্বে এমন যখনও একজন জানোয়ারকে জীবনসঙ্গী করে নিয়েছিলাম। বিয়ের পূর্বে আমাদের 1.5 বছরের প্রেম ছিল, সেসব স্মৃতি রয়েছে হিমেলের কারণেই। সে তো ভিডিও করে রেখেছিল সব, এবং আমাকে 1.5 মাস আগে সেই সমস্ত ভিডিও দেখিয়েছে। যখন ভিডিও দেখতাম তখন ভাবতাম সে ভালোবেসে দেখাচ্ছে, অথচ এর পিছে হাজারো কারণ লুকিয়েছিল। সেসব এতদিন অগোচরে ছিল, যা আজকে জানতে পারছি। হিমেল বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে গেল। আসলে সে ঘুমায়নি, ঘুমানোর ব্যবস্থা করা হয়েছে, সেটা আমার হাতেই। যখন সে খিকখিক করে হাসছিল, তখন আমার হাতে থাকা ধারালো চকচকে চাকুর অগ্রভাগ তার বুকের বরাবর ঢুকিয়ে দিয়েছি। আসলে ডায়েরিটা সন্ধ্যার পূর্বেই পড়া শেষ করেছিলাম, কিন্তু বিষয়টা বিশ্বাস হয়নি তখন। পুনরায় পড়ার জন্য রাত 9টার দিকে ডায়েরিটা বের করি, কিন্তু তখন কেন যেন পড়তে মন চাচ্ছিল না। ভাবছিলাম যা সত্য না তা পড়ে সময় নষ্ট করাই অন্যায়।
কিন্তু এখন হিমেলের মুখ থেকে সমস্ত সত্য জানতে পেরে ডায়েরিটা কথাগুলো মিথ্যা বলে মনে হলো না। এই ডায়েরিটার শেষ পাতায় লেখা ছিল, হিমেলের সমস্ত মুখের কথা মিথ্যা হতে পারে, এই ডায়েরির কোনো কথা মিথ্যা নয়। যখন ডায়েরির পাতার সঙ্গে হিমেলের জবানবন্দি মিলে গেল, তখন পশুটাকে বাঁচিয়ে রাখার কোনো কারণ খুঁজে পেলাম না। ডায়েরিটা পুনরায় পড়ার পূর্বে রাত 9টার একটু আগে আপেল খাওয়ার ইচ্ছা জেগেছিল। প্লেটে করে আপেল ও চাকু এনে রেখেছিলাম বেডের উপর, যাতে আপেল কেটে খেতে পারি। সেই ধারালো চাকু দিয়ে হিমেলকে শেষ করে দিলাম। আমার সঙ্গে এত সব অভিনয় করার শাস্তি তাকে কঠিনভাবে দিলাম না, সহজভাবেই দিলাম। আজ থেকে হয়তো দুঃখ বিলাসের অবসান ঘটল।